move করি। This is our fourth free live class of this free course, and in this class basically I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb, as well as I will also show you a practical conversation today. আমি আজকের এই ক্লাসটিতে একটা কনভারসেশন নিয়ে কথা বলবো বা আলোচনা করবো আপনাদের সামনে। অর্থাৎ কোনো কিছু, আমাদের মাতৃভাষা কি, মাদার টাং বাংলা, কোনো কিছু বাংলায় ভাবলে সেই কথাটাকে, সেই কথাগুলোকে ইনস্ট্যান্টলি কিভাবে এই টেন্স, মডাল, সেমি মডাল মেনটেন করে আপনি ইংলিশে কনভার্ট করতে পারেন, তেমন একটা কনভারসেশন নিয়ে আমি কথা বলবো। আপনারা যদি লাস্ট পর্যন্ত থাকেন ক্লাসটা অনেক এনজয় করতে পারবেন, অনেক ভালো লাগবে আপনাদের। তার আগে মডাল ভার্বের ফাংশনটা ক্লিয়ার করি, কারণ এই মডাল ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে স্পোকেন ইংলিশে অনেক বড় একটা প্রভাব বিস্তার করে। বলেন তো কি বললাম? অনেক বড় একটা জায়গা দখল করে আছে, অনেক বড় একটা প্রভাব বিস্তার করে। সেটা কোথায় বা কিভাবে, আপনারা একটু এখানে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। আমি একটু দেখি, জাস্ট ওয়েট একটা মিনিট। ওকে, সো আমার কথা আশা করি শুনতে পারছেন। তো আমি ফুল স্লাইড করি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার এটা কতটা গুরুত্বপূর্ণ। দেখেন, বলছে মডালস আর অক্সিলারি ভার্বস। অক্সিলারি মানে কি জানেন? হেল্পিং। হেল্পিং মানে কি? সাহায্যকারী। সাহায্যকারী মানে কি? যে ভার্ব অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে মেইন ভার্বকে কথা বলতে সাহায্য করে। তাহলে বলেন তো অক্সিলারি মানে কি? যে ভার্ব অন্য একটি মেইন ভার্বের পূর্বে বসে মেইন ভার্বকে কথা বলতে সাহায্য করে। পূর্বে মানে কি? আগে বসে। তার মানে এই যে মডালগুলো আমরা এখানে দেখছি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এই ভার্বগুলো সবই হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে কি? এদের পরে অবশ্যই, এদের পরে অবশ্যই একটা করে মেইন ভার্ব থাকে, অবশ্যই একটা করে মেইন ভার্ব থাকে। সেই মেইন ভার্বকে এই ভার্বগুলো কথা বলতে সাহায্য করে। আমাদের অক্সিলারি ভার্ব প্রধানত দুই প্রকার, মনে রাখবেন। অক্সিলারি ভার্ব প্রধানত দুই প্রকার, মনে রাখবেন। এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি। আর দুই নাম্বার হচ্ছে এই মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি। তাহলে প্রাইমারি অক্সিলারি কোনগুলো? প্রাইমারি অক্সিলারি হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, অর্থাৎ অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, ওয়াজ, ওয়ার। এরপর কি? ডু, ডাজ, ডিড। এরপর কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি মানে এই ভার্বগুলো কোথায় বসে? টেন্স এর স্ট্রাকচারে বসে। এগুলো কিন্তু শুধু অক্সিলারি হবে এরকম না, এগুলো মেইন ভার্ব হিসাবেও বসতে পারে। যখন এগুলো মেইন ভার্ব হিসাবে বসে, কোনগুলো বোঝার চেষ্টা করেন। অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড মেইন ভার্ব হিসাবে বসলে প্রত্যেকটা নিজস্ব অর্থ আছে। আর যখন হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসাবে বসবে, তখন এই ভার্বগুলোর পরে আরেকটা মেইন ভার্ব থাকে। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এর পর আইএনজি যুক্ত ভার্ব থাকে, আপনারা জানেন। ডু, ডাজ, ডিড মূলত প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য, ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। মানে এদের ব্যবহার করলেও এদের পরে একটা মেইন ভার্ব থাকে। হ্যাভ, হ্যাজ, হ্যাড পারফেক্ট টেন্স গুলোতে অক্সিলারি ভার্ব হিসেবে বসে, মানে ভি3 যুক্ত একটা মেইন ভার্বের পূর্বে বসে। আরেকটা অক্সিলারি কি? মডাল অক্সিলারি। তাহলে প্রাইমারি অক্সিলারি হচ্ছে টেন্স এর বিভিন্ন স্ট্রাকচার গুলোতে বসে। বলেন তো কি বললাম? প্রাইমারি অক্সিলারি হচ্ছে টেন্স এর বিভিন্ন স্ট্রাকচার গুলোতে বসে। আর এই মডাল অক্সিলারি হচ্ছে এরা নিজেরাই অর্থ প্রদান করে এবং আলাদা ক্যাটাগরির সেন্টেন্স ক্রিয়েট করে, আলাদা ক্যাটাগরির সেন্টেন্স ক্রিয়েট করে। মডাল ভার্ব মেইনলি provides possibility, ability, probability, obligation in the sentences. অর্থাৎ মডাল কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট। কথাটা বোঝেন? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এই নয়টি হচ্ছে মেইন মডাল। বলেন তো কি বলছি? এই যে নয়টি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এই নয়টি হচ্ছে মেইন মডাল। এর আরেকটা প্রকারভেদ হচ্ছে এই মডালের ভিতর থেকে আরেকটা ভার্ব বের হয়, সেইটাকে বলা হয় সেমি মডাল বা সুডো মডাল। এই জিনিসটা একটু বুঝে নেন। সেমি মডাল বা সুডো মডাল। সেমি মডাল মানে অর্ধ মডাল। অর্ধ মডাল মানে এমন কিছু ভার্ব, কথাটা বুঝবেন, এমন কিছু ভার্ব যে ভার্বের চেহারাটা অনেকটা প্রাইমারি অক্সিলারির মতো,
কাজ করে মডাল অক্সিলারির মতো। আই রিপিট ইট, যে ভার্বের চেহারাটা অনেকটা প্রাইমারি অক্সিলারির মতো কাজ করে মডাল অক্সিলারির মতো। যেমন এই ভার্বগুলো হচ্ছে কিছু ফ্রেজাল ভার্ব। ফ্রেজ মানে দুটো ওয়ার্ড মিলে একটা ভার্ব হচ্ছে, যেমন অ্যাম টু। এই অ্যাম ইজ আর প্রাইমারি অক্সিলারি ভার্ব না, বাট অ্যাম টু এই দুটো ওয়ার্ড মিলে এটাকে বলা হচ্ছে একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব। ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে এইগুলোকে বলা হচ্ছে আবার অ্যাম ইজ আর সাপোজ টু। হ্যাঁ, বি সাপোজ টু, এই অ্যাম ইজ আর কে একসাথে বি বলা হয়। বি সাপোজ টু, হ্যাঁ, বি গোয়িং টু, এরকম আছে। তো যাই হোক, এই এই যে ওয়ার্ড গুলো দেখছেন আপনারা, অ্যাম ইজ আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এর সঙ্গে টু যুক্ত, তার মানে এগুলোর চেহারাটা অনেকটা প্রাইমারি অক্সিলারির মতো। এছাড়া আরো কিছু আছে, নিড টু, ডেয়ার টু, ইউজ টু, এরকম। সো এদের চেহারাটা অনেকটা প্রাইমারি অক্সিলারির মতো, বাট কাজ করে মডেলের মতো। কাজ করে মডেলের মতো মানে কি, আগে কি বোঝেন আপনারা? এই যে প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো যখন আমি লিখবো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো কি টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে। তো টেন্সের স্ট্রাকচারে কি হয়? মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয় না? মনে করেন আমি যদি বলি সে স্কুলে যাচ্ছে, তাহলে আমাকে কি লিখতে হচ্ছে? হি ইজ গোয়িং টু স্কুল, তাই না? তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ গোয়িং, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইজটা অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি, গোয়িংটা মেইন ভার্ব। এখন আমি যদি বলি সে স্কুলে যেতে পারে, হি ক্যান গো টু স্কুল। আপনি যখন মডাল অক্সিলারি ভার্বের পর মেইন ভার্ব বসাবেন, তখন মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না। সেটা আপনি যে মডালই বসান, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্ব বেস ফর্মে থাকে, রুট ফর্মে থাকে। আর এই যে ভার্বগুলো দেখছেন সেমি মডাল, এরা আলাদা একটা অর্থ দেয়। প্রত্যেকটা সেমি মডেলের ডিফারেন্ট মিনিং আছে, সেটা আমরা দেখব। বাট এদের পরেও মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। যেমন আমি যদি বলি হি ইজ টু গো টু স্কুল, ইজ টু বসালাম, এরপর আবার গো, তারপর টু, তারপর স্কুল, এর মানে হচ্ছে তাকে স্কুলে যেতে হয়। হি হ্যাজ টু, আমি যদি বলি হি হ্যাজ টু গো টু স্কুল, এর মানে হচ্ছে তাকে স্কুলে যেতে হবে। তার মানে এই ওয়ার্ডগুলোর দেখতে অনেকটা প্রাইমারি অক্সিলারির মতো, বাট এদের পরে মেইন ভার্বটা বেস ফর্মে থাকে, যেমনটা মডাল ভার্বের পরে হয়। এই হচ্ছে মূলত প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব। আমি কি আপনাদেরকে বিষয়গুলো বোঝাতে পারলাম? মোটামুটি কি কোনো একটা কনসেপ্ট আপনারা পেয়েছেন আমি কি বললাম এই জায়গাটাতে? বুঝতে পারছেন যে হেল্পিং ভার্ব এগুলো সবই অক্সিলারি। অক্সিলারি কেন বলছি? প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, সেমি মডাল অক্সিলারি, এই কথাটা কেন বলছি? মানে এরা অবশ্যই অবশ্যই একটা মেইন ভার্বের আগে বসবে, মেইন ভার্বের পূর্বে বসবে। বুঝতে পারছেন আমার কথাটা? কথা ক্লিয়ার? স্যার, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারতেছি। স্যার জি স্যার। ওকে। এই ফাংশন গুলো বুঝতে হবে। তাহলে আগে বুঝতে হবে যে কোনো কিছু শেখার আগে যে এই জিনিসটা আমি কেন শিখবো। আজকে যে আমি একটা বিষয়ের উপর লেকচার দিচ্ছি, আপনি আমার কাছে আসছেন, আমার লেকচারটা শুনছেন, কেন? ওয়াই? মডেল ভার্ব কেন শিখবো, সেমি মডেল কেন শিখবো? আমরা, সহজ কথা কি, আমরা কথা বলতে গেলে একটা নির্দিষ্ট টাইমের উপর ভিত্তি করে ইংলিশে কথা বলতে পারি না। সময়ের, কালের, সেন্সের, অর্থের পরিবর্তন হয়। এই পরিবর্তন ইনস্ট্যান্টলি আমরা করতে পারি না ইংলিশে কনভারসেশন বা কমিউনিকেশন করতে গেলে। এই যে পরিবর্তনটা করতে পারি না, এই পরিবর্তন করার জন্য আমরা টেন্স শিখি। টেন্স সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না, জাস্ট 12টা স্ট্রাকচার আছে। এটাকে আরো ব্রড করার জন্য, মনের ভাবটাকে আরো ডিটেলসে প্রকাশ করার জন্য মডেল এবং সেমি মডেল আমাদের শেখা দরকার বা শিখতে হয়। তাই আমরা শিখছি। জাস্ট এতটুকু যদি আপনার ব্রেনে নিতে পারেন, এইগুলো আর আপনি ভুলবেন না। তাহলে কি বলছে দেখেন, মডেলস আর অক্সিলারি ভার্বস, দে আর ইউজড উইথ মেইন ভার্ব। দে আর ইউজড মানে কি, এটা প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। তারা ব্যবহৃত হয় মেইন ভার্বের সাথে টু গিভ অ্যাডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব, অতিরিক্ত তথ্য দিতে, অতিরিক্ত অর্থ দিতে মেইন ভার্বকে। এবার কি বলছে দেখেন, এই অধ্যায়ে মডেলগুলো নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডেলের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি বসানো যাবে না। যেমন আমরা যদি প্রাইমারি অক্সিলারি ব্যবহার করি টেন্সের স্ট্রাকচারে, আমরা এই মেইন ভার্বের কিন্তু ফর্মেট চেঞ্জ করি, কখনো ভার্বের সাথে এস বা ইএস, ডি, ইডি, আইএনজি, টিএন এগুলো বসে। বাট আপনি
মডালের ক্ষেত্রে মডাল ভার্বগুলো একটা অর্থ প্রদান করে। এই মডালের শব্দ অর্থগুলো আগে আপনাকে জানতে হবে, এইটা মেনটেন করে মেইন ভার্বের সাথে কানেক্টেড হয়। ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মেই সম্ভাবনা অর্থে পারা বোঝায়, মাইট পাস্ট অফ মে, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়। হ্যাঁ, উড অতীত অভ্যাস অর্থে বসে, ইউজ টু এটাও অতীত অভ্যাস অর্থে বসে, শুড উচিত অর্থে বসে, ought টু এটা উচিত অর্থে বসে, মাস্ট অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা। এখানে আছে উড বেটার বা র্যাদার মানে বরং উচিত বা ভালোই। এই ওয়ার্ডগুলোর অর্থটা আপনাকে আগে একটু জানতে হবে। এটা জানার পর কি করবেন, আরেকটা কথা বলি, এখানে যে অর্থগুলো আপনারা দেখছেন এটা হচ্ছে কমনলি মডাল ভার্বগুলো এই অর্থটা প্রকাশ করে এখানে যা লেখা আছে। বাট প্রত্যেকটা মডাল ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করতে পারে, এই মডাল অনেক বৈচিত্র্যময়। এই জন্য প্রত্যেকটা মডালের উপর আলাদা আলাদা ক্লাস আছে আমার কাছে, আমি সেটা দেখাবো। তা না হলে এটা ডিটেলস আপনি জানতে পারবেন না, এর ভিতরে অনেক কিছু আছে। হ্যাঁ, সেখানে আমরা আসবো। তার আগে আমরা সিম্পল যে ব্যবহারটা জানবো সেটা হচ্ছে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব মডাল দিয়ে। ফার্স্ট অফ অল, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স উই নিড আ সাবজেক্ট। আই, উই, ইউ, হি, শি, দে, ইট, রানা এগুলো আমাদের এখানে সাবজেক্ট। এরপর মডাল অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করব। এবং আমি কি বলছি, মডাল যেটাই হোক না কেন মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে থাকবে। স্পিক, রাইট, সিং, প্লে, ডিসকভার, ডু এগুলো সবই মেইন ভার্ব। আর কি বলছি, সাবজেক্ট আর ভার্ব আপনি পাশাপাশি বসান, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসবে। ইংলিশ, লেটার, সাং, ফুটবল, ওয়ার্ক। তাহলে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আমরা ওই একটা ভার্ব দিয়ে করব, বোঝার চেষ্টা করেন। আই কুড স্পিক ইংলিশ মানে মেইন ভার্ব একটা রাখবো, মডালের চেঞ্জ করব। মানে মডাল ভার্বের শব্দ অর্থটা আমাকে জানতে হবে। আমি আবারও বলছি, মডাল ভার্বের অর্থ যদি জানেন সেই অনুযায়ী মূলত কথার পরিবর্তন হয়, ঠিক আছে? আই কুড স্পিক ইংলিশ, আমার এই জায়গায় ফোকাস করেন, আমি ইংরেজি বলতে পারতাম। তাহলে আই ক্যান মানে কি, আমি পারি। এর ক্যান মানে পারা, এটাকে সামর্থ্য অর্থে পারা বোঝায়, অ্যাবিলিটি অর্থে পারা। আমি 10 কেজি ভার বহন করতে পারি, আই ক্যান টেক 10 কেজি লোড। আমি একটানা 10 মাইল দৌড়াতে পারি, আই ক্যান রান 10 মাইলস অ্যাট এ স্ট্রেচ। আমার ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে, ক্যাপাবিলিটি আছে, সক্ষমতা আছে, তাই আমি পারি। এইখানে ক্যানের ব্যবহার হয়, আর ক্যানের পাস্ট ফর্ম হিসেবে কুডের ব্যবহার হচ্ছে। সো কিন্তু কুডের ব্যবহার হলেও ওই স্পিকের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, মেইন ভার্বের কিন্তু পরিবর্তন হবে না। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। এই মেয়েটা সম্ভাবনা অর্থে পারা বোঝায়। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। এটা সম্ভাবনা অর্থে মে এর পাস্ট ফর্ম হিসেবে বসে। তাহলে আমি কখন বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ, আর কখন বলতে পারি আই মে স্পিক ইংলিশ? আপনারা কি বলতে পারেন? মনে করেন আমি স্পিক ভার্বটাই ব্যবহার করব, কিন্তু ক্যানকেও ব্যবহার করব, মেকেও ব্যবহার করব। কিভাবে আমি এটা ব্যবহার করতে পারি স্পেসিফিকলি? আই ক্যান স্পিক ইংলিশ মানে আমি ইংরেজি বলতে পারি, আমি বুঝলাম যেটা সামর্থ্য অর্থে। আই মে স্পিক ইংলিশ মানে আমি ইংরেজি বলতে পারি, এটা সম্ভাবনা অর্থে। তা কখন আমি ব্যবহার করব? যেমন আমি যদি বলি আজ বৃষ্টি হতে পারে, কথাটা বোঝেন। এখানে ইট ক্যান রেইন না বলে ইট মেই রেইন টুডে, এইটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। কারণ বৃষ্টি হওয়ার একটা পসিবিলিটি থাকে, চান্স থাকে, সম্ভাবনা থাকে, এখানে সামর্থ্যের কোনো বিষয় আসে না। এখানে কিন্তু মে ভার্বটাই অ্যাপ্রোপ্রিয়েট। এখানে আপনি যদি ক্যান বসান সেটা জোর করে বসানো হবে, ক্যান বসালে সেটা অনেকাংশে ভুল হবে। আমার কথাটা বোঝেন। আজ বৃষ্টি হতে পারে, সে আজ আমাদের বাড়িতে আসতে পারে, আসার একটা পসিবিলিটি আছে, হি মেই কাম টু আওয়ার হাউস টুডে। সো এখানে মেয়ের ব্যবহার করতে পারেন। আবার ওই যেটা বললাম আমি একটানা 10 মাইল দৌড়াতে পারি, এখানে আবার মেয়ের ব্যবহার করাটা অনেকটা ভুল হয়ে যাবে। এখানে আই ক্যান রান 20 মাইলস অ্যাট স্ট্রেস এরকম বলতে হবে। বাট এই স্পিক ভার্বের ক্ষেত্রে আপনি ক্যানকেও ব্যবহার করতে পারেন, মেয়েকেও ব্যবহার করতে পারেন। কিভাবে পারেন বলতে পারেন? মনে করেন আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি ইংরেজি জানি, এই ল্যাঙ্গুয়েজটা আমার দখলে আছে, এটা আমার একটা স্কিল। এই জন্য আমি বলছি কনফিডেন্টের সাথে যে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দ্যাট ইজ মাই অ্যাবিলিটি, দ্যাট ইজ মাই ক্যাপাবিলিটি, দ্যাট ইজ মাই কনফিডেন্ট। এই জন্য আমি এখানে বলছি। এখন আমি মে এর ব্যবহারটা কখন করতে পারি স্পিকের ক্ষেত্রে? মনে করেন এই যে আমি এখন আপনাদের সামনে ক্লাস নিচ্ছি, আমি এই যে লেকচার দিচ্ছি, মডাল ভার্ব পড়াচ্ছি, আমি তো বাংলায় কথা বলছি আপনাদের সামনে, লেকচারটা তো আমি বাংলায় দিচ্ছি। এই লেকচারটা বাংলায় না দিয়ে আমি যদি আপনাদের সামনে ইংলিশে লেকচার দেই, তখন এই যে বাংলায় আমি কথা বলছি, বাংলায় কথা বলতে বলতে আমি যদি এখন আপনাদের সামনে বলি
আমি তো এখন বাংলাতে কথা বলছি, আমি তো এখন বাংলাতে লেকচার দিচ্ছি মডাল ভার্বের উপর। আমি কিন্তু ইংরেজিতে লেকচার দিতে পারি, আমি কিন্তু এখন ইংলিশে কথা বলতে পারি। মানে হয়তো আমি এখন ইংলিশে কথা বলতে যাচ্ছি, হয়তো এখন আমি ইংলিশে কথা বলবো আপনাদের সামনে, হয়তো আমার এই যে লেকচারটা বাংলা থেকে আমি ইংলিশে গিয়ে দিব। এই যে আমার একটা পসিবিলিটি যে আমি তো বাংলায় কথা বলছি, আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি। মানে কি, হয়তো আমি বলবো, নাও I may speak English in front of you. You all know that today in this class I'm going to teach you practical use of modal and semi-modal auxiliary verb. Modal verb mainly expresses the possibility, probability, ability and obligation in the sentences. Modal verb play a vital role in spoken English. If you have clear concept about modal auxiliary verb, you will be able to make so many English sentences using that. But if you don't have clear concept about modal auxiliary verb, you will not be able to make all the sentences in English that you want to express from your own mind. For that reason, you have to practice the use of modal as well as semi-modal auxiliary verb very carefully. সো এই যে লেকচারটা আমি আপনাকে ইংলিশে দিলাম, এইটা দেওয়ার আগে আমি যদি বলি আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি, মানে হয়তো বলবো, এখানে কিন্তু আমি মে এর ব্যবহার করতে পারি। এইটা হচ্ছে নিজের কাছে যে আমি কখন মে ব্যবহার করব, কখন ক্যান ব্যবহার করব। আমার যদি মনে হয় যে সিচুয়েশনটা এরকম, আমি মে ভার্বটা ব্যবহার করলে আমার কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাহলে আমি মে এর ব্যবহার করব। আমার যদি মনে হয় যে না, আমি ওই সিচুয়েশনে আমি কথা বলছি না, আমি এরকম ভাবে বলছি, আমি ইংরেজি জানি, আমি কথা বলতে পারি, আমি একটা সামর্থ্য প্রকাশ করছি, তখন ক্যানের ব্যবহার করব। কেউ কি বুঝতে পারছেন এই ফাংশনটা আমি কি বললাম? এগুলো সবাই বোঝায় না, সবাই বলবে না আমি যেটা বলছি। জি স্যার, বুঝতে পারছি। দেখেন, আমি যাদেরকে শেখাই, যা শেখাই, আমি অনেক পরিশ্রম করে শেখাই। আমি আবারও বলছি, আমার ভিতর থেকে যা আছে আমি সবটুকু দিয়ে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি শেখানোর চেষ্টা করি। আপনারা নেওয়ার চেষ্টা করেন। হ্যালো স্যার, একটা কথা বলতে ছিল। আলোচনা করা হবে। আমাকে পজিটিভ মাইন্ডে নেন, অনেক কিছু পাবেন আপনারা। টেন্স নিয়ে আলোচনা পরে করেন, টেন্স নিয়ে গতকাল আলোচনা করেছিলাম। যেটা দেখাচ্ছি সেইটার উপর ফোকাস করেন, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, এত ডিটেলসে এত ভেঙে ভেঙে কেউ আপনাকে দেখাবেও না, বলবেও না, সবাই শুধু পড়ায় চলে যাবে। এরকম অনেক জায়গায় পাবেন, কিন্তু এর ভিতরের কোর থিংসটা বুঝতে হয়। তা না হলে ভাষা ধরে রাখা যায় না, ডেভেলপ করা যায় না। তাহলে আমি কি বললাম, আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। I'll speak English. I'll speak English, not I will. I'll speak English. I'll speak English, not I will. I'll. I'll. I'd speak English. I'd speak English. আমি ইংরেজি বলতাম। এর অর্থ কি? আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। অ্যাজ ইউজুয়াল, অতীতে কেউ কোনো কাজ করতো, উড। অতীতে কেউ কোনো কাজের প্রতি অভ্যস্ত ছিল, ইউজ টু। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ought টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। শুডের মানেও উচিত, ওট টু এটার মানে উচিত, বাট শুডের ব্যবহারটা বেশি হয়। ওট টু তারা ব্যবহার করে যারা একটু অ্যাডভান্স লেভেলের, মানে ওট টু একটা নির্দিষ্ট জায়গায় ব্যবহৃত হয়। নির্দিষ্ট জায়গাটা কি জানেন? মূলত এটা হচ্ছে আহ এমন কোনো কাজ যে কাজটা কারো আহ দায়িত্বের সাথে করা উচিত, কর্তব্যের সাথে করা উচিত, বা পলাইটলি করা উচিত, ভদ্রতার সাথে করা উচিত, সেখানে শুডের পরিবর্তে ওট টু ব্যবহার করলে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেমন আমার পিতামাতাকে মান্য করা উচিত, সো দ্যাট ইজ মাই ডিউটি, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। ইউ ক্যান সে আই শুড obey my parents, but instead of should, if you use I ought to obey my parents, that will be more appropriate. আমার দেশের সেবা করা উচিত, আই শুড সার্ভ মাই কান্ট্রি। এই শুডের পরিবর্তে যদি বলেন আই ought টু সার্ভ মাই কান্ট্রি, এটা একটু বেশি ভালো শোনায়, এই ছাড়া আর কিছু না। মাস্ট মানে অবশ্যই, আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা প্রয়োজন বা দরকার। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, লাস্টে একটা ভার্ব আছে দেখেন, ডেয়ার টু। আমি ইংরেজি বলা সাহস করি, সাহস দেখাই, আমি বলতে পারি না তেমন, তারপরেও সাহস করে কথা বলার চেষ্টা করছি। আই ডেয়ার টু স্পিক ইংলিশ। সো এইভাবে এই সেন্টেন্সগুলো হয়ে থাকে, অর্থাৎ আমার মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে, পরিবর্তনটা হচ্ছে মডাল ভার্বে হয়ে থাকে, এবং
এর কারণে মডালের বাংলা অর্থটা আমাকে আগে জানতে হবে। প্রত্যেকটা মডাল, ক্যান মানে কি, কুড মানে কি, মে মানে কি, মাইট মানে কি, তাদের অ্যাকচুয়াল সেন্সটা কি, এই মডালের অ্যাকচুয়াল অর্থটাকে জানতে হবে। আর এই মডালগুলো আমি আবারও বলছি অনেক বৈচিত্র্যময়। তাহলে এইভাবে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমি ক্লাস শেষে রেকর্ড পিডিএফ ফাইল দিয়ে দিব। আমার লেখা যে বইটা আছে স্পিক ইংলিশের, সেই বইটাতেও ঠিক এইভাবেই সাজানো আছে মডাল ভার্বের প্রত্যেকটা ব্যবহার। এখানে যেভাবে দেখছেন, ফার্স্টে সাবজেক্ট, দেন মডাল, দেন মেইন ভার্ব, খুব সুন্দর সহজ এবং সরল পদ্ধতিতে সাজানো আছে। আই ক্যান স্পিক ইংলিশ, আই কুড স্পিক ইংলিশ, আই মে স্পিক ইংলিশ, আই শ্যাল স্পিক ইংলিশ, আই শুড স্পিক ইংলিশ। বাংলা এইভাবে দেওয়া আছে। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড। সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। সাবজেক্ট হি, মডালটা হচ্ছে ইউজ টু, সুইমটা হচ্ছে মেইন ভার্ব। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে। মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন। সে প্রশ্নের উত্তর দিতে পারত। হিমেল উড গো টু দ্য সিনেমা টাইমস। হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড ওবে ইউর প্যারেন্টস। তোমার পিতামাতাকে মান্য করা উচিত। এই শুডের পরিবর্তে এখানে আপনি ought টু ব্যবহার করতে পারেন, বাট শুড ব্যবহার করলে যে ভুল হবে বিষয়টা এরকম না। তো যাই হোক, এইভাবে আমরা মডেল দিয়ে সেন্টেন্স গুলো তৈরি করতে পারি। এখন শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, প্রত্যেকটা সেন্টেন্সকে আমি যেটা বলছিলাম ড্রিল করতে হবে কিন্তু। নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস যুক্ত ইন্ট্রোগেটিভ, এইটাও করা শিখতে হবে। যেমন এটা খুবই সহজ। আমি গত ক্লাসে বলছিলাম যে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার নিয়ম হচ্ছে ওই সেন্টেন্স বা বাক্যের ভিতর যে হেল্পিং বা অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি বা হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আনলে বাক্যটা ইন্ট্রোগেটিভ হয়। তো এখানে মডালগুলো যেহেতু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, জাস্ট এদের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়ে যায়। আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। আপনি যে সাবজেক্ট নেন, যে মডাল ভার্ব নেন, সেইভাবে সেন্টেন্স হয়। এরপর উই কুডন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে আমরা চিঠি লিখতে পারতাম না। আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডন্ট সিং আ সং, সে গান গাইতো না। বাংলা কি বলেন তো? শি উডন্ট উডন্ট সিং আ সং, সে গান গাইতো না। সে মাইটেন্ট, আই মিন মাইট নট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। হ্যাঁ, এইভাবে এই সেন্টেন্স গুলো সেন্স দিয়ে থাকে, অর্থ দিয়ে থাকে। প্রত্যেকটা বাংলা এখানে আছে। তো জাস্ট নেগেটিভ করার নিয়ম হচ্ছে মডালের সাথে নট বসাবেন। ইউ খান ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডন্ট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডন্ট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্ট নট ড্র আ পিকচার, মাস্টন্ট এরকম বলা যায় না, কন্ট্রাস্ট ফর্মে ব্যবহার করলেও মাস্ট নট বলাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এইটার একটা পিডিএফ আছে আমার কাছে, অনেক সুন্দর একটা পিডিএফ ডিটেলসে দেওয়া। তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শ্যাল নট, আই শান্ট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। সো এইভাবে মডেলগুলো হয়। কোশ্চেন তৈরি করতে গেলে কি করবেন? জাস্ট মডেল অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের আগে নিয়ে চলে আসবেন। এগুলো কিন্তু খুবই সিম্পল, দিজ আর ভেরি সিম্পল। জাস্ট ইফ ইউ প্র্যাকটিস by maintaining that kinds of rules and regulation table, you will be able to gather all the things about modal auxiliary verb in your own mind. Okay, so can I play football? আমি কি ফুটবল খেলতে পারি? Could we discuss about the matter? Discuss about হয় না যদিও। Could we discuss the matter? about অ্যাভয়েড করবেন, এটা মিস্টেক হয়ে যায় একটা। সো আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম? Would you swim in the river? তুমি কি নদীতে সাঁতার কাটতে? বাংলাটা কি বলেন তো? অ্যাকচুয়াল বাংলা বলতে হবে। উড ইউ সুইম ইন দ্য রিভার? তুমি কি নদীতে সাঁতার কাটতে? মাস্ট হি ড্র আ পিকচার? সে কি অবশ্যই একটি ছবি আঁকবে? সে কি অবশ্যই একটি ছবি আঁকবে? মে শি রাইট আ লেটার? সে কি একটা চিঠি লিখতে পারে? সে কি একটা চিঠি লিখতে পারে? শুড দে স্পিক ইন ইংলিশ? তাদের কি ইংরেজি বলা উচিত? তাদের কি ইংরেজি বলা উচিত? মাইট রানা ডু দ্য ওয়ার্ক? রানা কি কাজটা করতেও পারতো? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল বেঙ্গলি? মাইট রানা ডু দ্য ওয়ার্ক? রানা কি কাজটা করতেও পারতো? উইল রানি ডু দ্য ওয়ার্ক? রানী কি কাজটা করবে? উইল রানি ডু দ্য ওয়ার্ক? রানী কি কাজটা করবে? এইভাবে আপনি যে সাবজেক্ট নেন, যে মডাল নেন, যে মেইন ভার্ব নেন, যে অবজেক্ট নেন, সেইভাবেই সেন্টেন্স তৈরি করতে সক্ষম হবেন আপনি। এখানে সবই দেওয়া আছে সুন্দরভাবে। কোশ্চেন কিভাবে করবেন দেখেন। ডেয়ার ইউ ওপেন ইট? ক্যান ইউ লিফট দ্য বার্ডেন? শ্যাল আই শাট দ্য ডোর? সো everything is there, just you have to practice a lot. I will provide you recorded class as well as PDF file uh, after completing this class.
I'm requesting to all of you that try to practice it more and more. If you practice, you'll be able to gather all the knowledge about modal auxiliary verb. Okay, so এখন যেটা আমি আপনাদেরকে বলবো, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে হয় বললাম, প্রত্যেকটা মডেলের অর্থ কি আমি বললাম, নেগেটিভ করার নিয়ম কি, জাস্ট মডালগুলোর সাথে নট বসালে বাক্য নেগেটিভ, মডালগুলো সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ। এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্রত্যেকটা মডাল অনেক বৈচিত্র্যময়। আমি আবারও বলছি, প্রত্যেকটা মডাল অনেক বৈচিত্র্যময়। প্রত্যেকটা মডেলের উপর আবার আমার আলাদা আলাদা ক্লাস আছে, যেগুলো আমি আমার পেইড কোর্সে নিয়ে থাকি। আমাদের পেইড ব্যাচ, নতুন যে ব্যাচটা 7 তারিখ থেকে শুরু হবে, ভর্তি চলছে, আজকে আপনারা অনেকেই ভর্তি হয়েছেন। যদি কেউ মনে করেন আমি প্রফেশনালি ইংলিশ শিখতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে আমি প্রফেশনালি ডেভেলপ করতে চাই, আমার নেক্সট জেনারেশনকে আমি শেখাতে চাই, নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, এই ক্লাসগুলো প্রত্যেকের আমি এই কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, রিডিং, কনভারসেশন, প্রেজেন্টেশন, প্রনাউন্সিয়েশন, ট্রান্সলেশন, প্রত্যেকটা জায়গা নিয়ে আমি কথা বলবো। সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দিস ইজ দ্য কমপ্লিট কোর্স অফ ইংলিশ। আবারও বলছি, আপনি এখান থেকে ডেভেলপ করে আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। ইভেন আইএলস এর প্রিপারেশন যারা নিচ্ছেন, আইএলস এর প্রত্যেকটা মডিউলের উপর ডিটেলস ক্লাস একদম সহজভাবে দেওয়া আছে। মক টেস্ট আপনারা আমার কাছ থেকে দিতে পারবেন। ইভেন আপনি আমার কাছ থেকে ক্লাস করে ডিরেক্টলি আইএলস এক্সামে বসতে পারবেন। আইএলস এর যে কেমব্রিজের বইগুলো আছে, সেটার আন্ডারে প্রত্যেকটা চ্যাপ্টার বাংলাতে ইন ডিটেলস আমি এক্সপ্লেন করে দিয়েছি, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। এতটুকু আমি বলতে পারি, যেটা আমার এই কোর্সের ভিতরেই থাকবে। ঠিক আছে, আমি সেইভাবে ক্লাসগুলো নিয়ে থাকি। আমার এটার কোর্স ফি 2,000 টাকা। 2,000 টাকায় আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, থাকতে পারবেন। সপ্তাহে 4 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রাত 10টা থেকে 11টা ক্লাস টাইম থাকবে। 7 তারিখ থেকেই শুরু হবে। যদি কেউ করতে চান একদম শুরু থেকে, প্রথম দিন থেকে করবেন, তাহলে ধারাবাহিকতা মেনটেন করে এগোতে পারবেন, অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন। 3 মাসের ভিতর কোর্স কমপ্লিট হয়ে যাবে। পেইড কোর্স আর ফ্রি ক্লাসের পার্থক্য হচ্ছে, এই ফ্রি ক্লাস অন ওয়ে কমিউনিকেশন, আমি পড়াচ্ছি, আপনাকে মিউট রেখে পড়াচ্ছি। পেইড কোর্স হলে আমি আপনার কাছ থেকে ফিডব্যাক নিতে পারি, আপনাকে দিয়ে প্র্যাকটিস করতে পারি। সেখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, সেখানে স্টুডেন্টরা রেগুলার ওয়েতে প্র্যাকটিস করছে। সপ্তাহে 7 দিন ল্যাঙ্গুয়েজ ক্লাবের স্পিকিং প্র্যাকটিস সেশন থাকে। সো এই প্র্যাকটিসটা আপনারা করতে পারবেন। প্রচুর পরিমাণে প্রেজেন্টেশন আমি নিব, রাইটিং এর উপরে সম্পূর্ণ কোর্স আপনারা পাচ্ছেন এখানে। সো এভরিথিং দ্যাট ইউ উইল গেট ফ্রম দিস ক্লাস। আর আমি কিভাবে পড়াই, কিভাবে শেখাই, এটা কোনো রংচটা বিজ্ঞাপন দেখে আমি বলি না বা বোঝাই না। আপনারা আমার ক্লাস দেখেন, বোঝেন। প্রতিদিন ক্লাস নিচ্ছে, এই ফ্রি ক্লাস। ক্লাস 5 মিনিট 10 মিনিটের ছোট ছোট কন্টেন্ট না, লং টাইম ধরে ক্লাস নিচ্ছি, ল্যাঙ্গুয়েজের অরিজিন থেকে বোঝাচ্ছি। দেখেন, বোঝেন, যদি ভালো লাগে, যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, নিজের ভিতরে কনফিডেন্ট পান যে আমি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে একটা মেন্টরের অধীনে থেকে এগোতে চাই, তারা আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। আরো 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায় আপনি ক্লাস করে দেখেন, আরো 5টা টিচারের কাছে ক্লাস করেন, আর আমার এই ফ্রি ক্লাসগুলো দেখে যান। যদি বেটার কিছু না পান, আপনি তখন বলবেন। এতটা কনফিডেন্টের সাথে কেন বলি, আমি যেটা পড়াই, আমার মনের ভিতর থেকে যেটা আসে সেটাই আমি পড়াই। ইভেন আমি প্রত্যেকটা বিষয় সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করি, আমার ভিতরে যা আছে ডিটেলসে। অনেকেই বিষয় জানে, আরেকজনকে বোঝানোর ক্ষমতা সবাই রাখে না, তো আমি সেটা করি। আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সর্বোচ্চটা। আমার 10 জন স্টুডেন্ট থাকুক, তারা যেন এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়, সেভাবেই আমি এই কাজটা করে যাই। আমাদের নতুন যে ব্যাচটা শুরু হবে, 80তম ব্যাচ, আমি 79টা ব্যাচ সফলতার সাথে পরিচালনা করে আসছি। সেই 2020 সালের করোনা প্যান্ডেমিকের সময় অনলাইনের ব্যাচগুলো শুরু করা ছিল, এখন 2026। আচ্ছা, তো বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে তাহলে আমাদের মডাল ভার্ব। আমি বলছি যে প্রত্যেকটা মডালের আবার ডিটেলস ক্লাস আছে। যেমন একটাই দেখাই, মনে করেন ক্যান। আপনি সিম্পল কিন্তু এটাই জানেন যে ক্যান মানে পারা। সিম্পলি আপনি কি জানেন? ক্যান মানে পারা। কিন্তু এই ক্যানের উপর আবার দেখেন কতগুলো স্ট্রাকচার এখানে ফর্ম করা হচ্ছে, যেটা যদি আপনি জানেন, তাহলে এই মডালের একদম ডিটেলস কনসেপ্ট আপনি পাবেন। দেখেন, ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে। যেমন ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, অ্যাবিলিটি বোঝায়। ক্যান বি প্লাস নাউন, হতে পারে বোঝায়। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়। ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা মালিকানায় কিছু থাকতে পারে বোঝায়। এই বি এবং হ্যাভ এর ভালো একটা ব্যবহার আছে, আমি দেখাবো আপনাদের। তাহলে ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে, দেখেন,
মানে আমরা এতক্ষণ সবগুলো মডেল দেখছি, এবার আবার আলাদা আলাদা প্রত্যেকটা মডেলের আবার কিছু ডিটেলস ব্যবহার আছে। যেমন ক্যানের যে মেইন ব্যবহারটা আমরা জানি যে অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে ক্যানের ব্যবহার হয়। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। জাস্ট এইভাবে আপনারা সামর্থ্য অর্থে আমরা ব্যবহার করি, এটা হচ্ছে ক্যানের জেনারেল ইউজ। কিন্তু এই ক্যান ভার্বটি আবার চারটা সেন্সে ব্যবহৃত হয়, চারটা সেন্সে। কি কি জানেন? রিকোয়েস্ট বা অনুরোধ, পারমিশন বা অনুমতি, সাজেশন বা পরামর্শ। তাহলে কি বললাম? রিকোয়েস্ট, পারমিশন, সাজেশন, এই যে তিনটা। আহ আরেকটা কি? এই তিনটা সেন্সে। তো হ্যাঁ, এই তিনটা সেন্সে মূলত বসে থাকে। আবারও বলছি, রিকোয়েস্ট, পারমিশন অ্যান্ড সাজেশন। মানে এইখানে আপনার ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা। এইখানে আপনাকে এইটা মনে রাখতে হবে, ক্যান অনুরোধ, অনুমতি বা পরামর্শ অর্থে ব্যবহৃত হচ্ছে। রিকোয়েস্ট, পারমিশন অ্যান্ড সাজেশন। এখানে শুধু ক্যান না, এখানে আরো দুইটা ভার্বের ব্যবহার হয়, সেটা হচ্ছে কুড এবং উড। এই প্রত্যেকটা মডেলের নিজস্ব মিনিং আছে। ক্যান মানে পারা, কুড এটা পারা অতীত অর্থে, উড অতীতে কেউ কোনো কিছু করতো এই অর্থে বসে, অর্থাৎ অতীত পাস্ট হ্যাবিট অর্থে উড বসে, পাস্ট অ্যাবিলিটি অর্থে কুড বসে, প্রেজেন্ট অ্যাবিলিটি অর্থে ক্যান বসে। প্রত্যেকটা মডেলের নিজস্ব অর্থ আছে, কিন্তু এই তিনটা মডেল, আবারও বলছি, ক্যান, কুড এবং উড, আবার রিকোয়েস্ট, পারমিশন এবং সাজেশন, অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়া অর্থে বসে। এখানে একটা পার্থক্য হচ্ছে, ক্যান ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে। যার সাথে আপনার তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, আপনার বন্ধু বান্ধব, ক্লাস ফ্রেন্ড, বয়সে ছোট, তাদের সাথে ক্যানের ব্যবহার করা যায়। আর যাদের সাথে আপনি পলাইটলি কথা বলবেন, আপনার থেকে সিনিয়র, আপনার টিচার, অফিসার, বস, পলাইটলি কথা বলতে হবে, সেখানে আপনি কুড বা উডের ব্যবহার করবেন রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের ক্ষেত্রে। ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো? ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে? এই যে আমি কিন্তু এটা বলছি, বসতে পারো বলছি না। বা ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটার বাংলা এরকম বলা যায়, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে? এখন আপনি বলতে পারেন, তুমি কি আমার পাশে বসবে, তুমি কি আমাকে গ্লাস পানি দিবে? তো ক্যানের ব্যবহার কেন করবো? আমি তো উইলের ব্যবহার করতে পারি, যে উইল ইউ সিট বিসাইড মি, আমার তো এটাই অ্যাপ্রোপ্রিয়েট নাকি? বাট ক্যানের ব্যবহার কেন করছি? ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। কেন আমি উইলের ব্যবহার এখানে করছি না? আমি তো বাংলা বলছি বলবে, এইটাই হবে, বলবেই হবে, কিন্তু উইল কেন ব্যবহার করছি না? এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওইভাবে কোনো গ্রামার মেনটেন করে না। আপনাকে বুঝতে হবে আপনি যার সাথে কথা বলছেন, যার সাথে কনভারসেশন করছেন, ওই কনভারসেশনে আপনার কথা বলার ধরনটা কেমন, হোয়াট সর্টস অফ, হোয়াট টাইপস অফ। তাকে কি আপনি ডিরেক্টলি বলছেন, তুমি কি আমার পাশে বসবে, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে? নাকি আপনি রিকোয়েস্ট করে বলছেন? আপনি কিন্তু তাকে রিকোয়েস্ট বা অনুরোধ করে বলছেন, আমাকে এক গ্লাস পানি দিবে, তুমি কি একটু আমার পাশে বসবে, ক্যান ইউ সিট বিসাইড মি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, ক্যান ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবে? এখানে যদি আপনি এইভাবে অনুরোধ করে বলেন, তখন উইল ব্যবহার করবেন না, ক্যানের ব্যবহার করবেন। বাংলা ওই যাবেই হবে, বাট ক্যানের ব্যবহার করবেন। আর সেখানে যখন আপনি ভদ্রতা প্রকাশ করবেন, তখন কুড বা উড যে কোনো একটা ব্যবহার করবেন। কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিবেন? উড ইউ সিট বিসাইড মি, আপনি কি আমার পাশে বসবেন? কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন? কুড ইউ গো উইথ মি এট লাঞ্চ, অর উড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আপনি কি আমার সাথে লাঞ্চে যাবেন? ক্যান, কুড এবং উড প্রত্যেকটা ডিফারেন্স মিনিং আছে, কিন্তু এই তিনটা ভার্ব একসাথে আবার অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। ক্যান ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে, কুড এবং উড ফর্মাল মিনিং ক্রিয়েট করে, পলাইটনেস ক্রিয়েট করে। এবং যা বললাম, আপনারা যদি বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে এর থেকে আর ভালোভাবে বোঝানো যায় না এই জায়গাটা। আমি কি কিছুই বোঝাতে পারলাম আপনাদের এই বিষয়টা নিয়ে, যে ক্যান মানে হ্যাঁ পারা স্যার। ঠিক আছে, কিন্তু এইখান থেকে সম্পূর্ণ বের হয়ে এসে আমাকে আবার এটা ভাবতে হবে, এই তিনটা ভার্ব অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। ভাই এগুলো কি আপনি আমি মানে একটু হোয়াটসঅ্যাপ ঠিক আছে, গ্রুপে দিলে ভালো হতো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। নতুন আসছেন তো, এই জন্য আপনি বুঝতেছেন না, সব ক্লাসই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়। আচ্ছা, দেখেন, বোঝার চেষ্টা করেন।
তাহলে এই দুটো দেখালাম না, পারমিশন বা সাজেশন। আমরা নেক্সট স্ট্রাকচারে যাই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ক্যান বি প্লাস নাউন এই কাঠামোটি দ্বারা হতে পারে বোঝায়। যেমন বি মানে কি জানেন? বি ই, এই যে একটা ওয়ার্ড, এটা একটা পাওয়ারফুল ভার্ব। এর দুটো অর্থ, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা, মনে রাখবেন। বিই, বিই, এটা একটা মেইন ভার্ব যার বাংলা অর্থ হচ্ছে হওয়া অথবা থাকা। মানে এক্সটেনশনে যদি পার্সন থাকে তাহলে বি এর মানে হওয়া, যদি প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে বি এর মানে থাকা। আই ক্যান বি আ ডক্টর, আমি একজন, সরি, হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। এগুলো হচ্ছে সবই কি? বি এর ব্যবহার। বি এর মানে কি? হওয়া। ক্যানের মানে কি? পারা। দেখেন, এখানে ক্যানটা মডাল, বিটা মেইন ভার্ব। এরপর দেখেন ক্যান বি প্লাস পজিশন। ক্যান বি প্লাস পজিশন মানে কেউ কোথাও থাকতে পারে। মানে ওই যে বি এর পর প্লেস বসছে, যে কোনো প্লেস বা জায়গার আগে মনে রাখবেন ইন অথবা অ্যাট প্রেপোজিশনের ব্যবহার করতে হয়। তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট বসে, বড় জায়গার আগে ইন বসে। হি ক্যান বি অ্যাট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি অ্যাট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। এখানে বি এর মানে থাকা। বি এর দুইটা অর্থ, আবারও বলছি, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। বি এর পর যদি পার্সন বা নাউন থাকে, ওই যে ডক্টর, মিনিস্টার, টিচার, তখন বি এর মানে হওয়া। যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে বি এর মানে থাকা। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা অফিসে থাকতে পারে। আবার ক্যান হ্যাভ প্লাস পজিশন, হ্যাভ এর অর্থও থাকা। বি মানেও থাকা, হ্যাভ মানেও থাকা। পার্থক্য কি জানেন? বি হচ্ছে সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে, সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে। যেমন সে বাজারে থাকতে পারে, সে অফিসে থাকতে পারে, তার বাবা অফিসে থাকতে পারে। আর হ্যাভ হচ্ছে কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকে, পজেস করা বোঝায়, অধিকার বা মালিকানা। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, এর বাংলা অর্থ তার গ্রামে একটা বাগান থাকতে পারে। তাহলে বি এর মানেও থাকা, হ্যাভ এর মানেও থাকা। এই ক্যান হ্যাভ এর পরিবর্তে এখানে যদি বলেন শি ক্যান বি আ গার্ডেন ইন দ্য ভিলেজ, এর মানে এরকম হয় যে সে একটা বাগান থাকতে পারে, এরকম মানে সে নিজে একটা বাগান, এরকম হয়ে যায়। বাট তার একটা বাগান থাকতে পারে, কারো অধিকারে বা মালিকানা বোঝায়। শি ক্যান হ্যাভ আ গার্ডেন। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। এটা কেমন? এই দেখেন, আমরা অনেকেই ফাংশনগুলো বুঝি না। মনে করেন ওয়াজ, এই ওয়াজ মানে কি? ছিল। আবার আমি যদি বলি হ্যাড, এই হ্যাড মানে কি? ছিল। এখন আমি যদি বলি তার একটা কুকুর ছিল, আপনি যদি বলেন হি ওয়াজ আ ডগ, এর বাংলা অর্থ কি হয় জানেন? সে একটা কুকুর ছিল। মানে এই ওয়াজ আর হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম, যার বাংলা অর্থ কি? সে একটা কুকুর ছিল, মানে সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল, ওয়াজ আর এর ব্যবহার হয়। আর অধিকার বা মালিকানায় কোনো কিছু আছে বা ছিল, হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার হয়। তাহলে তার একটা কুকুর ছিল, আমাকে লিখতে হবে হি হ্যাড আ ডগ। আমার দুটো ওয়ার্ড, দুটো ভার্বের ওয়ার্ড বাংলা অর্থ কিন্তু একই, ছিল। ওয়াজ মানেও ছিল, হ্যাড মানেও ছিল। তাহলে পার্থক্য কি? হ্যাভ হ্যাজ হ্যাড মানে কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে বা ছিল বোঝায়। আর অ্যামিজ আর ওয়াজ আর এর মানেও হচ্ছে থাকা বা ছিল। এটা হচ্ছে সাবজেক্ট নিজে কোনো কিছু আছে বা সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল, এরকম বোঝায়। এই সূক্ষ্ম বিষয়গুলো, এগুলো খুবই বেসিক থিংস গ্রামারের। বাট আমাদের না জানা থাকার কারণে, না প্র্যাকটিস থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে গেলে, সিম্পল বিষয়ের উপর কথা বলতে গেলেও কনফিডেন্ট পাই না। জানেন, কনফিডেন্ট পাই না। এটা হয়। আপনি ওখানে ওয়াজ ব্যবহার করবেন না হ্যাড ব্যবহার করবেন, মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানেই না। তো আপনি যদি বলেন আই হ্যাড কি বলি, আই ওয়াজ আ ডগ, কি হবে? আমি একটা কুকুর ছিলাম, তাই না? সো যাই হোক, এইভাবে এই ক্যানের ব্যবহারটা যেমন দেখলেন, প্রত্যেকটা মডেলের ডিটেলস ব্যবহার আছে। এটা তো আর এই ফ্রি ক্লাসে দেখাতে গেলে আমি শেষ করতে পারবো না ক্লাস। এটা প্রত্যেকটা পেইড কোর্সের ক্লাসে এইগুলোর উপর আলাদা আলাদা ক্লাস আছে, ফাংশন আছে, সবকিছু করা আছে, সবকিছু প্রত্যেকটা ক্লাসের উপর আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। এখন আমি যদি আপনাদের একটা ভার্ব দেখাই, দেখেন ইউজ টু, এটা আসলে মডেল না, এটা সেমি মডেলের ভিতর যায়। বাট এই ভার্বটাও কতটা গুরুত্বপূর্ণ আপনি দেখেন, আপনি ইমাজিন করতে পারবেন না যে এই ইউজ টু ভার্ব, বিশেষ করে এই ভার্বটা কেন দেখাচ্ছি, এটা স্পোকেন ইংলিশে আমাদের অনেক বেশি ব্যবহৃত হয়। কি বললাম বলেন তো? এই যে ইউজ টু যে ভার্বটা আপনারা দেখছেন, এই ভার্বের ব্যবহারটা আহ, আমি প্রচুর স্পিকারকে করতে শুনেছি, বিশেষ করে স্পোকেন ইংলিশে।
এবং আমার এখানে এই পিডিএফ ফাইলগুলো কত সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন ভাবে আমি অর্গানাইজ করেছি বা সাজিয়ে দিয়েছি। আপনারা জাস্ট একবার একটু পড়ে দেখেন কি লেখা আছে। প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে। দেখেন, আমি কেন মডেল পড়তেছি, কেন সেমি মডেল পড়তেছি। এই টেন্স দিয়ে আমরা সব কথা বলতে পারি না, মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। তো কেন এই মডেল বা সেমি মডেল আমরা পড়তেছি? দেখেন, প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে। আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বোঝায়, আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন, সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে কথাগুলো খুবই প্র্যাকটিক্যাল। আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় এই ধরনের কথাগুলো অ্যাজ ইউজুয়াল বলে থাকি, বাট এগুলো যখন আপনি ইংলিশে ট্রান্সফর্ম করতে যাবেন, ইংলিশে কনভার্ট করতে যাবেন, আপনি অ্যাকচুয়াল কোনো টেন্স দিয়ে এটা প্রকাশ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এই পার্টিকুলার ইউজ টু ভার্বের ব্যবহারটা ভালোভাবে আপনি জানবেন। তো এই ধরনের বাক্য আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তো কিভাবে এগুলোকে আমরা ইংলিশে বলতে পারি বা লিখতে পারি? শুধু টেন্স শিখে এইসব কথাগুলো বলা যায় না একদম। জাস্ট এইখান থেকে একটু যদি দেখেন, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, কি বলছে এখানে দেখেন, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো। মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। তাহলে সাবজেক্ট, সাবজেক্টের পর ইউজ টু, এটা কি মডাল অক্সিলারি ভার্ব, এরপর মেইন ভার্ব রিড, স্টাডি। সে প্রতি সোমবার আমাকে লিখতো। সে ইউজ টু রাইট মি এভরি মানডে। এগুলো পাস্ট টেন্স, অনেকটা পাস্ট টেন্সের সেন্স ক্রিয়েট করছে, অতীতের কথা বলছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি পাস্ট ইনডিফিনিট টেন্স না। পাস্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন কি? যে অতীতে কোন একটা কাজ সম্পন্ন হয়ে গেছে, মানে বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে। আমি করেছিলাম, গিয়েছিলাম, সে এসেছিল, দিয়েছিল, নিয়েছিল, এরকম। বাট এটা কিন্তু পাস্ট হ্যাবিট, করেছিলাম না, এটা হচ্ছে করতো। আমি করতাম, আমি যেতাম, সে খেত, সে লিখতো, সে পড়তো। অর্থাৎ এই কথাগুলো বলতে গেলে আপনাকে পার্টিকুলারলি, আপনাকে ইন্ডিভিজুয়ালি এই ইউজ টু ভার্বের ব্যবহারটাই জানতে হবে। আপনি বলতে পারেন এটা পাস্ট টেন্স, এটা অতীতের সেন্স দিচ্ছে, পাস্টের, আমি মেনে নিচ্ছি, বাট এটা যে অ্যাকচুয়াল পাস্ট ইনডিফিনিট টেন্স, বিষয়টা কিন্তু তা না। এই জন্য বলছে আলাদাভাবে জানতে হয়। যেমন এগুলো সেমি মডাল, ইউজ টু প্লাস ভার্ব, এগুলো নেগেটিভ আপনি ইউজ নট টু দিয়ে করতে পারেন। আবার ওই যে বললাম না, যেটা কিন্তু পাস্ট টেন্সেরই একটা সেন্স ক্রিয়েট করছে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য আমরা ডিডের ব্যবহার করি। এই বাক্যগুলোকে, যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি যদি নেগেটিভ করি কি করতে পারি? আই ক্যান নট স্পিক ইংলিশ। তো যেহেতু এখানে ইউজ টু একটা মডাল বলছি আমি, তাহলে ইউজ নট টু বলতে পারি, এটা ভুল না। কিন্তু এটা না বলে পাস্ট টেন্সের সেন্টেন্স গুলো যেভাবে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করা হয় ডিডের ব্যবহার করে, আপনি যদি সেইটা করেন, এটা আরো ভালো শোনায়। এবং মডার্ন গ্রামার অনুযায়ী এই ইউজ টু দিয়ে তৈরিকৃত বাক্যগুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য ডিডের ব্যবহারটা বেশি হয়ে থাকে। আবারও বলছি, ডিডের ব্যবহারটা বেশি হয়ে থাকে। ডিডটা ব্যবহার করলে কথাটা একটু বেশি স্মার্ট শোনায়, ইউজ নট টু ব্যবহার না করে। আমি ধূমপান করতাম না, আই ইউজ নট টু স্মোক, ইউ ক্যান সে, ইট উইল নট বি রং। বাট ইফ ইউ সে আই ডিডেন্ট ইউজ টু স্মোক, ডিড ব্যবহার করলে আর ইউজড থাকবে না, ইউএসইডি এটা থাকবে না, জাস্ট ইউজ। মনি গান শুনতো না, মনি ইউজ নট টু লিসেন টু মিউজিক, or Moni didn't used to listen to music. Ronnie didn't used to did never used to watch টিভি। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, ডিডটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন। দেখেন কতটা প্র্যাকটিক্যাল। মানে এই ধরনের সেন্টেন্স বা বাক্যগুলো আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে অ্যাজ ইউজুয়াল করে থাকি, তাই না? তুমি কি নদীতে সাঁতার কাটতে? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? নীলু কি সকালে ঘুমাতো? ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং? তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? এরপর দেখেন, এরপর দেখেন, অতীতে তো কেউ কিছু করতো, ঠিক আছে। অতীত থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত, রাইট নাও, এখনো পর্যন্ত কোনো একটা কাজ করা কারো অভ্যাস আছে। অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত অভ্যাসের সহিত কেউ কোনো কাজ করে আসছে,
তখন এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। অ্যাম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। মানে এটা কেমন জানেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। ওই সেম স্ট্রাকচার, ভিতরে জাস্ট ইউজ টু শব্দটা যুক্ত হয়। জাস্ট ইউজ টু। সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত। আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত সে কোরআনটা রেগুলারিটি মেনটেন করে পড়তে অভ্যস্ত। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত। আই এম ইউজ টু লিসনিং টু মিউজিক এভরি নাইট। সো এইভাবে এটা হয়। এগুলো যখন আপনি নেগেটিভ করবেন, এটা সহজে করা যায়, যেহেতু এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যামিজার আছে। জাস্ট এদের সাথে নট বসালে বাক্যটা নেগেটিভ হয়। এদেরকে সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়। লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়। দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স। এই কথাগুলো কিন্তু আমরা বলি বাংলাতে, বাট ইংলিশে বলতে পারি না কেন? প্রপার ফর্ম না জানার কারণে, প্র্যাকটিস না থাকার কারণে। লুনা ইজন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। মিস্টার জাকির ইজন্ট ইউজ টু ইটিং রাইস। এরপর যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, অ্যামিজারটা আগে চলে আসবে। দেখেন কতটা প্র্যাকটিক্যাল। করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি। তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট। আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট। তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস। আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস। এইভাবে এটা হয়ে থাকে। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। একটা কাজের অভ্যাস কারো ভবিষ্যতে হয়ে যাবে। এইটার স্ট্রাকচার বলছে দেখেন, সাবজেক্ট প্লাস উইল বি বা উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। এইগুলো এখন দেখাচ্ছি। এটা আমি আপনাদের পেইড কোর্সে এরকম একসাথে সব দেখাবো না। আপনারা ফ্রি ক্লাস করছেন, আপনি আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। কালকে যদি আপনি না থাকেন, আপনি অন্তত দেখে যান এই ল্যাঙ্গুয়েজের ভিতর কি আছে। এই মডাল ভার্ব পড়তে হবে আমি বলছি, বাট এর ভিতরে আমাকে যেতে হবে। ঠিক কোন বিষয়গুলো পড়তে হবে, কোনগুলোর উপর কনসেপ্ট থাকলে আমি ডেভেলপ করতে পারবো, এই আইডিয়াটুকু নিয়ে যান। আপনি আপনার মতো করেও ডেভেলপ করে শিখতে পারবেন। আর যারা আমার সাথে থাকবেন, পেইড কোর্সে আসবেন, তারা তো ধারাবাহিকভাবে তাদেরকে আমি আমার মতো করেই ডেভেলপ করাবো। ধীরে 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 তারা প্রত্যেকটা বিষয় এমনভাবে আমি শেখাবো সেটা যেন দ্বিতীয়বার আর শেখা না লাগে। আপনি যতটুকু নিতে পারবেন একদিনে, ততটুকুই আমি আপনাকে দেখাবো, তার বেশি আমি দেখাবো না। বাট এইখানে একসাথে এতগুলো বিষয় আমি কেন দেখাচ্ছি? আপনি একদিনে তো আর শিখতে পারবেন না। অন্তত জেনে যান যে এর ভিতরে কি আছে। আমার শিখতে গেলে কি জানা লাগবে, কোন জিনিসগুলো প্র্যাকটিস করা লাগবে। আমরা তো শুধু এখান থেকে ওইখান থেকে, এখান থেকে ওইখান থেকে, এটা ওটা আমার শেখার ইচ্ছা আছে তাই শিখতে থাকি। ওই 5 মিনিট 10 মিনিটের ছোট ছোট কন্টেন্ট দেখে, রংচটা বিজ্ঞাপন দেখে, যে ইংরেজি শেখার জন্য এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন, ইংরেজি শেখার জন্য এই 5টি স্ট্রাকচার শিখে রাখুন, হ্যাঁ, ঘরে বসে এই ইংলিশ গুলো বলুন, কিচেনে গিয়ে এই ইংলিশ গুলো বলুন, ট্রেনে এই ধরনের ডায়লগ গুলো ব্যবহার করুন। এইভাবে কি কখনো ভাষার ডেভেলপমেন্ট হয়? ভাষার ডেভেলপমেন্টটা কি? আমার অরিজিন থেকে এগোতে হবে, বুঝতে হবে। আমি শিখতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি, আমি পারছি না, আমার বেড়ে যাচ্ছে, কোথায় বাড়ছে, তাহলে সেই জায়গাটা নিয়ে আমি কাজ করব। আমি কিন্তু আপনাকে একটা পার্টিকুলার সেক্টর আমি রেডি করে দিয়েছি। জাস্ট সেন্টেন্স টু প্যাসিভ, এর ভিতরে 7টি পয়েন্ট। এই 7টি পয়েন্টকে ডিটেলসে যদি আপনি শিখতে পারেন, আপনি যেটাই বাংলায় ভাবেন না কেন ইংলিশে বলতে পারবেন। এইটাকে অ্যাপ্লাই করেই আপনি কনভারসেশন করতে পারবেন, স্পিকিং করতে পারবেন। কঠিন কোনো কিছুই না। এই গাইডের ভিতর যদি আপনি থাকেন, কে আপনাকে আটকাবে? উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইনশাল্লাহ। তো কি বলছি তাহলে দেখেন, এই স্ট্রাকচারটা কেমন জানেন? এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না, ওই যে শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ওই শ্যাল বি বা উইল বি এর পরিবর্তে একটা গেট আছে, ওখানে বিও বসানো যায়। গেটটাও বি ভার্বের কাজ করে। গেট একটা পাওয়ারফুল ভার্ব। গেট ভার্বের উপরে আমার আলাদা একটা ক্লাস আছে। তো ভিতরে ইউজ টু শব্দটা যুক্ত হবে, মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার ওইটাই থাকবে, ভিতরে ইউজ টু যুক্ত হবে। বাংলাটা কেমন? ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হবে। যেমন মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মনে করেন মিলন নামের একটা ছেলে, প্র্যাকটিক্যালি বুঝতে হয়, শহরে থাকে, হঠাৎ করে সে গ্রামে তার দাদার বাড়ি বা নানার বাড়িতে ঈদের ছুটিতে গেল। এখন তার নদীতে গোসল করার অভ্যাস নেই। সে করবে না। আপনি বলছেন যে তুমি নদীতে গোসল করো, করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। আপনি একটা নতুন চাকরি পেয়েছেন, আপনার জবটা আপনার বাসা থেকে অনেক দূরে, আপনি চাকরিটা করতে চাচ্ছেন না। আপনার আব্বু বা আপনার আম্মু বলছে
যে তুমি চাকরিতে জয়েন করো, যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে কোন একটা কাজে অভ্যস্ত হয়ে যাবে, এই যে সেন্সটা, এইখানেই আপনাকে উইল বি বা উইল গেট ইউজ টু এর ব্যবহার করতে হয়। বলেন তো কি বললাম? উইল বি বা উইল গেট ইউজ টু প্র্যাকটিক্যালি নিতে হয়। মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। জাস্ট এটাই। তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 months। তো এটাও, এখানে প্রত্যেকটা দেখাতে গেলে অনেক সময় চলে যাবে, যেটা আমি আপনাদেরকে বললাম প্রত্যেকটা মডাল ভার্বের এরকম ডিটেলস বা বিস্তারিত ব্যবহার আছে, যেটা আপনাকে নিতে হবে, যেটা আপনাকে ডেভেলপ করতে হবে। এবার আমি যদি একটু সেমি মডাল অক্সিলারি ভার্বগুলোর কাছে আসি, আপনারা এখানে আরেকটু ফোকাস করেন। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এইটা দেখানোর পর আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন নিয়ে কথা বলবো। আমাদের মাতৃভাষা বা মাদার টাং হচ্ছে বাংলা। যখনই ইংলিশে কিছু বলতে চাই, ইংলিশে কিছু লিখতে চাই, আমাদের ব্রেইনে দেখবেন আগে বাংলাটা চলে আসে। সেইটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে আমরা ইংলিশে লেখার বা বলার চেষ্টা করি। তো কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে কিভাবে ইংলিশে আমরা ইনস্ট্যান্টলি বলতে পারি বা লিখতে পারি, এটা আমাদেরকে একটু দেখতে হবে কনভারসেশন প্র্যাকটিসের মাধ্যমে। ঠিক আছে, কনভারসেশন প্র্যাকটিসের মাধ্যমে। তো দেখেন, তার আগে একটু সেমি মডেল নিয়ে কথা বলি, একটু কনসেপ্ট দেই। কারণ এগুলো শুধু যেন তেন ভাবে ব্যবহার করলে হয় না, প্রপার সেন্সটা জানতে হয়। কেন বলছি এই কথাটা জানেন, যে প্রপার সেন্সটা জানতে হয়? আমি বলছি না যে আমাদের টেন্সের স্ট্রাকচার আছে কয়টা বলেন তো? 12টা। মডেল সেমি মডেল আছে কয়টা? 18টা। তাহলে টোটাল কয়টা? 30টা। টোটাল 30টা স্ট্রাকচার মানে কি বলছিলাম? যে একটা পার্টিকুলার ভার্বকে 30 ভাবে ব্যবহার করতে পারবেন। এখন এই যে একটা পার্টিকুলার ভার্বকে আপনি 30 ভাবে ব্যবহার করবেন, এটা করতে গেলে অনেকগুলো আপনার প্রায় কাছাকাছি বা সেম মনে হতে পারে, ওই যে ক্যান বা মে, ওরকম সেম মনে হতে পারে। কিন্তু 30টাই কিন্তু 30টা ডিফারেন্ট মিনিং, ডিফারেন্ট সেন্স, ডিফারেন্ট সিচুয়েশনের জন্য ব্যবহৃত হয়। যেটা আমরা যদি ভিতর থেকে না শিখি প্রত্যেকটা মডেল বা সেমি মডেলের ব্যবহার, আমরা সেই পার্থক্যটা বুঝতে পারবো না। আমি আই রিপিট ইট, আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো না। অনেকগুলো আমার সেম মনে হয়ে যাবে। এই জন্য ভিতর থেকে একটু দেখতে হবে। যেমন এইখানে 1 মিনিট একটু ফোকাস করেন। বলছে যে ইউজ অফ, এরকম ভাবে আপনি কোথাও পাবেন না, কেউ আপনাকে দেখাবে না। ইউজ অফ am2 is to are2। সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য am2 is to are2 এর ব্যবহার হয়। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস am2 is to are2 প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, তাহলে সাবজেক্টটা কি? মুক্তা। এই ইজ টু শব্দটা কি? এটা একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব, একটা ফ্রেজাল ভার্ব। এরপর কুক শব্দটি কি? মেইন ভার্ব। জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়। জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদেরকে অধ্যয়ন করতে হয়। স্টুডেন্টস আর টু স্টাডি মাস্ট। মানে এই যে করতে হয় মানে কি? এর মানে হচ্ছে এমন একটা বিষয়, দেখেন এম টু স্টার টু কোথায় ব্যবহৃত হয়? এমন একটা বিষয় যে কাজটা কারো বাধ্য হয়ে করা লাগে, যে কাজটা না করলে নয়, ইচ্ছা না থাকা সত্ত্বেও একটা কাজ করা লাগে। মূলত এইখানেই am2 is to are2 এর ব্যবহার হয়। মনে করেন আপনার একটা মেয়ে আছে, আপনি তাকে বিয়ে দিলেন। এখন সবাই চায় তার মেয়েটা শ্বশুর বাড়িতে আরামায়েশে থাকুক, ভালো থাকুক। আপনি দেখছেন কি তার শ্বশুর বাড়িতে প্রচুর কাজ করা লাগে, দিনে 3 বেলা ভাত রান্না করা লাগে। হ্যাঁ, তো আপনি আপনার নেইবার্স বা প্রতিবেশীদের সাথে গল্প করছেন, আপনি বলছেন তাদেরকে যে আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিলাম, বাট প্রতিদিন অনেক কাজ করা লাগে, 3 বেলা ভাত রান্না করতে হয়। এই যে একটা আফসোস নিয়ে কথা বলা, এই যে ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদের কাজ করা লাগে, করতে হয়। ছাত্রদের পড়তে হয়, কেন পড়ে? কেউ কি খালি খালি পড়তে চায়? পড়তে গেলে কষ্ট হয় না? পরে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। জাকির কেন অফিসে চায়? অফিসে কি কেউ খালি খালি যেতে চায়? একদিন ছুটি পেলে শুয়ে বসে থাকলে তার বেশি ভালো লাগে না? তাহলে সে কেন যায়? সে টাকা আয় করে, অফিসে না গেলে তাকে টাকা দিবে না, তার সংসার চলবে না, তাই সে অফিসে যায়। তার মানে ইচ্ছা না থাকলেও তার যেতে হয়। কথাটা বোঝেন? আমি যদি জাস্ট এইভাবে একটা সেন্টেন্স বলি, প্র্যাকটিক্যালি বুঝতে হয়, প্রত্যেকটা বিষয়কে প্র্যাকটিক্যালি নিতে পারলে ধরে রাখা যায়। আমি যদি বলি যে মুক্তা কুকস, মুক্তা কুকস রাইস ডেইলি,
এর বাংলা অর্থ কি? মুক্তা প্রতিদিন রান্না করে। আর মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি মানে কি? মুক্তাকে রান্না করতে হয়। দেখেন দুইটা অনেকটা সেম মনে হচ্ছে, আমি এই জন্য বলছি যে এই 12টা টেন্স, 18টা মডেল, সেমি মডেল, 30টা স্ট্রাকচার, 30টাই ডিফারেন্স, প্রত্যেকটারই কিছু না কিছু পার্থক্য আছে। বাট আমরা যদি ডিটেলসে না জানি আমরা মিলিয়ে ফেলবো। আমি বলছি মুক্তা কুকস রাইস ডেইলি, এর মানে হচ্ছে মুক্তা প্রতিদিন রান্না করে। আর মুক্তা, এটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে। আর মুক্তা ইজ টু কুক রাইস মানে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা অর্থ। বাংলা কি যে মুক্তাকে রান্না করতে হয়, করতে হয় মানে বাধ্য হয়ে করতে হয়, করার ইচ্ছা না থাকলেও করতে হয়। আমি প্রাইভেট পড়াচ্ছি আপনাকে, টিচিং দিচ্ছি, আমি একটা পার্মানেন্ট জবের ভিতর আছি, সেটা ভালো কথা। এখন মনে করেন আমার একটা কলিগ, আমার একটা বন্ধু বা যে কোনো সহকর্মী আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি রাতের বেলায় কি করো। আমি বলছি যে আমি রাতের বেলায় কিছু স্টুডেন্টস অনলাইনে পড়াই। এই কথাটা আমি বললাম যে আই টিচ সাম স্টুডেন্টস ওভার অনলাইন অ্যাট নাইট। আমি বললাম কথাটা, এটা কোন টেন্সে বললাম? আই টিচ সাম স্টুডেন্টস ওভার অনলাইন অ্যাট নাইট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বললাম যে আমি রাতে কিছু স্টুডেন্ট পড়াই অনলাইনে। এই কথাটাকে এইভাবে না বলে আমি যদি একটু ঘুরায়ে বলি, আমি যদি একটু কষ্টের সুরে বলি, আমি যদি একটু আফসোস নিয়ে বলি যে আমাকে রাতে অনেক স্টুডেন্ট পড়াতে হয়, পড়াই না বলে কি বললাম, আমাকে রাতে কিছু স্টুডেন্টসদের পড়াতে হয়, মানে কথাটা আমি এমন ভাবে বলছি যে আমার পড়ানোর ইচ্ছা না থাকলেও পড়ানো লাগে, টাকা আয় করার জন্য, সংসার চালানোর জন্য। এই যে পড়াতে হয়, একটা আফসোস নিয়ে বললাম, আই অ্যাম টু টিচ সাম স্টুডেন্টস এট নাইট ওভার অনলাইন। আই অ্যাম টু টিচ। দেখেন তো এবার আপনারা পার্থক্যটা বোঝেন কিনা, সিচুয়েশনটা বোঝেন কিনা? এতটা ডিটেলসে এতটা ভেঙে ভেঙে আপনাকে কেউ বলবে না, কেউ বোঝাবে না। কিন্তু এই প্রত্যেকটা সেমি মডাল ভার্বের এরকম ইনার মিনিং আছে, যেটা বুঝে নিতে পারলে আপনি যখন বিভিন্ন সিচুয়েশনে কথা বলবেন, অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটাকে আপনি ইউজ করতে পারবেন। কেউ কি আমার কথা বুঝতে পারছেন? আমরা অনেকেই অনেক কথা বলি। হ্যাঁ, বুঝতে পারছি যে অ- আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ক্লাসটা। হ্যাঁ, আমরা অনেক ধরনের কথা বলি, অনেক কিছু এক্সপ্রেস করার চেষ্টা করি, ইংলিশে করি না? অনেক স্ট্রাকচার শিখি, বাট এরকম ডিপলি কেউ কোনো কিছু শিখছেন এর আগে? এই যে প্রতিটা স্ট্রাকচার আপনি বইতে দেখেন, লাইভ ক্লাস করার বেনিফিট কি? আপনি যে কোনো একটা বইতে যান, স্পোকেন ইংলিশের এরকম স্ট্রাকচার হয়তো আপনি পাবেন, যে সাবজেক্ট প্লাস এম টু ইস টু আর টু প্লাস ভার্বের বেস ফর্ম, কাউকে কোনো কাজ করতে হয়, আপনি গতানুগতিক ধারায় পড়ে গেলেন। বাট এই যেভাবে আমি বুঝাই দিলাম, এই যে ইনার যে সেন্স বা মিনিং, এটার যে অন্তর্নিহিত একটা এক্সপ্রেশন, এইটা আপনি মানে স্ট্রাকচারটা ঠিক কোন সিচুয়েশনে, কোন টাইমে আপনি ইউজ করবেন, এইটা কি ওই বইয়ের ভাষা দেখে আপনি বুঝবেন? বলেন, বোঝা যায়? বইতে রিড আউট করে বোঝা যায়? ভেবে বলেন, বোঝা যায় না। ঠিক আছে, এই লাইভ ক্লাস করার বেনিফিট এইটাই। স্পোকেন ইংলিশ এইটাই, স্পোকেন ইংলিশ বই থেকে হয় না, স্পোকেন ইংলিশ সিচুয়েশন থেকে হয়। কিসের থেকে হয়? সিচুয়েশন থেকে। বই থেকে আপনি কিছু গ্রামারের রুলস পড়তে পারেন, বাট স্পোকেন ইংলিশ সিচুয়েশন থেকে হয়। আর গ্রামার, যেটা আপনারা যারা গ্রামার শিখতে চান না, আমার কয়েকটা গ্রামারের ক্লাস করে যায়। কারণ গ্রামার আমি যেটা শিখাই সেটা হচ্ছে রাইটিং এর ভাষায় গ্রামার শেখাই। আমার ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা কোর্স আছে, বুঝছেন? তো ওই কোর্সের যে মানে যে ইন্ডেক্সটা, সেটা দেখলে আপনি ইমাজিন করতে পারবেন ওইখানে কি লেখা জানেন? ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্সে দেখি আমার এখানে মনে হয় বের করা আছে। এই দেখেন, ফ্রি হ্যান্ড রাইটিং এ কন্ডিশনাল সেন্টেন্স এন্ড পজিটিভ ভার্বের ব্যবহার। আপনারা গ্রামার বই থেকে এই কন্ডিশনাল আর পজিটিভ পড়বেন, এটা একটা অ্যাডভান্স টপিক। আর আমার এই রাইটিং এর জন্য যে কন্ডিশনাল আর পজিটিভের ব্যবহার আমি শেখাইছি, এটা এখান থেকে পড়বেন। আপনি বুঝতে পারবেন যে ডিফারেন্স কতটা এবং কতটা প্র্যাকটিক্যালি আপনি শিখতে পারছেন। ফ্রি হ্যান্ড রাইটিং দেখেন, এই যে একদম চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। সো কোন ধরনের গ্রামার গুলো দরকার, কিভাবে যে কোনো সেন্টেন্স বড় করা যায়, সেন্টেন্স বড় করার ম্যাজিক স্ট্রাকচার কি, কিভাবে যে কোনো অনুচ্ছেদ ট্রান্সলেট করা যায়, সেই ট্রান্সলেশনটা টেন্স রিলেটেড হতে পারে। সেই এই যে দেখেন, আজকে আপনাদের যে বি ভার্বের কথা বলছি না, এই বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বের ব্যবহার ফ্রি হ্যান্ড রাইটিং এ কোথায় হয়ে থাকে, কিভাবে হয়ে থাকে, এর প্রত্যেকটা বিষয় শুধুমাত্র ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব দিয়ে একটা প্যাসেজ তৈরি করা, এই প্যাসেজটাকে আবার অ্যানালাইসিস করা, যে এই ডু ভার্বটা
আমার মেইন ভার্ব হিসাবে বসছে, নাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করার জন্য বসছে, নাকি ইন্ট্রোগেটিভ করার জন্য বসছে? এই যে অ্যাম বসিয়েছি আমি, এই অ্যামটা কখন মেইন ভার্ব হিসেবে বসতেছে, কখন অক্সিলারি ভার্ব হিসেবে বসতেছে? আমি যদি বলি আই অ্যাম আ টিচার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট আমি যদি বলি আই অ্যাম ওয়ার্কিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাকে বুঝতে হবে অ্যাম ইজ আর ইনডিফিনিট টেন্সেও বসে, কন্টিনিউয়াস টেন্সে বসে, হ্যাভ হ্যাজ হ্যাড পারফেক্ট টেন্সেও বসে, কন্টিনিউয়াস টেন্সেও বসে। এখানে বলছে উই হ্যাভ টু সাবমিট দ্য ফাইল, এই হ্যাভ টু হচ্ছে সেমি মডাল ভার্ব, এটা সেমি মডালের ব্যবহার। বাট আমি যদি বলি উই হ্যাভ আ কার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার আমি যদি বলি উই হ্যাভ প্লেড ক্রিকেট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ এর পরে যদি ভি3 বসে, সেটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ যদি একাই মেইন ভার্ব হিসেবে বসে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। আবার হ্যাভ এরপরে টু প্লাস বিয়ন যদি থাকে, তাহলে সেটা সেমি মডাল অক্সিলারি, এই যেগুলো এখন আমি আপনাদের করাচ্ছি। তাহলে এই ফাংশনগুলো যদি রাইটিং এর মাধ্যমে আপনি এইভাবে বুঝতে পারেন অ্যানালাইসিসের সাথে, আপনাকে কে আটকাবে? কে আপনাকে আটকাবে? ভেবে দেখেন। প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে ব্যাখ্যা করা, প্রত্যেকটা বিষয়। তো এই গ্রামার যদি শিখতে চান, রাইটিং এর অ্যাঙ্গেলে গ্রামার শিখবেন, ধরে রাখতে পারবেন, এটা বলে রাখলাম। আচ্ছা, যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম, এই সবগুলো যদি আমি এরকম ভাবে ডিটেলসে সেন্স বোঝাতে যাই, অনেক সময় লাগে। তো যাই হোক, এইগুলো নেগেটিভ ইন্ট্রোগেটিভ ওইভাবে আপনারা করতে পারবেন। হ্যাঁ, এম টু ইজ টু আর টু, জাস্ট এম নট টু ইজ নট টু আর নট টু, যেমন তাদের স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল এভরিডে। পপিকে রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। আমার ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও। ইভানকে কি প্রত্যহ পড়তে হয়? ইজ ইভান টু রিড এভরিডে? তাদের কি প্রত্যহ কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে? তাহলে এই যে পড়তে হয়, কাজ করতে হয়, এই কথাটা আমি কখন ব্যবহার করব? যখন আমার কথাটা বলতে গেলে কষ্ট হবে, তাই না? যখন আমি কথাটা একটা আফসোস নিয়ে বলবো যে তোমাকে কি প্রতিদিন কাজ করা লাগে? মনে করেন একজন আছে খুব পরিশ্রম করে, আপনি বলছেন প্রতিদিনই কি অফিসে যেতে হয়? এরকম জায়গায় যে আর ইউ টু গো টু অফিস এভরি ডে? ইয়েস, আই অ্যাম টু গো টু অফিস এভরি ডে। সো এইভাবে আপনারা এই সেন্সটাকে ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে ওইভাবে অ্যামিজ আর টু, যেমন ওই ওয়াজ টু ওয়ার টু আছে, মানে অতীতে কেউ কোনো কিছু করতো, যেমন আমাকে রান্না করতে হতো। এই কথাটা বলতে গেলে আপনাকে বলতে হবে আই ওয়াজ টু কুক রাইস। মানে এই সেন্সটা কেমন জানেন? এই যে ওয়াজ টু ওয়ার টু, আপনারা তো এটা বুঝলেন। অ্যাম টু ইজ টু আর টু মানে কাউকে কিছু করতে হয়, ওয়াজ টু আর টু মানে করতে হতো। এই করতে হতো মানে কেমন? মনে করেন আমি আগে অনেক গরিব ছিলাম, মানুষের বাড়িতে কাজ করতাম, ঘর পরিষ্কার করতাম, ঘর মুছতাম। হ্যাঁ, হঠাৎ করে একটা লটারি জিতে বড় লোক হয়ে গেছি, একটা লটারির টিকিট জিতে 1 কোটি টাকা পেয়েছি, বড় লোক হয়ে গেছি। তো আমি আমার অতীতের দিনগুলোকে স্মরণ করতেছি, যে আমাকে আগে মানুষের বাড়িতে কাজ করা লাগতো, ভাত রান্না করতে হতো, ঘর ঝাড়ু দিতে হতো, অনেক কাজ করা লাগতো। এই যে অতীতে কোনো কিছু করতে হতো, তখন আমি এই যে আফসোস নিয়ে বলছি, ওয়াজ টু বা ওয়ার টু এর ব্যবহার করতে পারি। মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস এভরিডে। মনে করেন মিস্টার রহিম একজন রিটায়ার্ড অফিসার, সে তার পুরোনো দিনগুলো স্মরণ করছে, যে আমি কত কষ্ট করছি, প্রতিদিন অফিসে যেতে হতো, প্রতিদিন বাসে ওঠা লাগতো। এই যে করতে হতো, ইচ্ছা না থাকলেও কষ্ট করে একটা কাজ করতাম, যেতাম। এইখানে আমরা ওয়াজ টু ওয়ার টু ব্যবহার করব। এইটার সাথে কনফ্লিক্ট বা সংঘর্ষ হয় কার জানেন? এই ওয়াজ টু ওয়ার টু এর সাথে। দেখেন আমি আপনাদের বলে দেই, হ্যাড টু। এই হ্যাড টু মানে কি জানেন? কাউকে কোনো কাজ করতে হয়েছিল, আমাকে বাজারে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু মার্কেট। আমাকে একটি বই কিনতে হয়েছিল, আই হ্যাড টু বাই আ বুক। হ্যাড টু মানে হয়েছিল, আর ওয়াজ টু হ্যাড টু মানে হতো, করতে হতো, যেতে হতো, খেতে হতো, দিতে হতো। অতীতে করতাম এরকম, মানে করতে হতো। আর হ্যাড টু মানে হয়েছিল। কিন্তু এই হতো কথাটা বলতে গিয়ে অনেকে এই ওয়াজ টু হ্যাড টু এর ব্যবহার জানে না, সব জায়গায় হ্যাড টু এর ব্যবহার করে ফেলে। এই 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 ইয়েটা মানে পার্থক্যটা আবার বুঝতে হবে, কারণ অনেকগুলোর সাথে অনেকগুলো মিলে যেতে পারে। আমি প্রথম থেকেই বলছি, 12টা টেন্স, 18টা মডেল, সেমি মডেল, এটা যদি প্রত্যেকটা ডিটেলসে ইন্ডিভিজুয়ালি না দেখা হয়, আপনার মনে হবে কি যে একটার সাথে একটা মিলে যাচ্ছে। ঠিক আছে? তো মিলালে হবে না। আবার দেখেন, অ্যাম টু ইজ টু আর টু মানে করতে হয়, ওয়াজ টু আর টু করতে হতো। এই অ্যাম ইজ আর ওয়াজ আর এর ভিতরে সাপোজ নামের একটা শব্দ যুক্ত হয়ে সাপোজ টু দ্বারা একটা প্রপার, এটাকে কি বলে, ফ্রেজাল ভার্ব তৈরি হয়, যার বাংলা অর্থ হচ্ছে কোনো একটা কাজ কারো করার কথা বা করার কথা ছিল। যেমন আই অ্যাম সাপোজ টু, মানে আই সাবজেক্ট,
অ্যাম সাপোজ টু একসাথে ধরে এটা একটা অক্সিলারি ভার্ব, এরপর গোটা মেইন ভার্ব। আই এম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের রহিমের বাড়িতে খাওয়ার কথা। এইভাবে ওয়াজ সাপোজ টু, ওয়ার সাপোজ টু মানে কারো কোনো কাজ করার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আমার আজ এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আমার আজ মাছ ধরার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার একটা গাড়ি চালানোর কথা ছিল। এটা হচ্ছে ওয়াজ সাপোজ টু বা ওয়ার সাপোজ টু এর ব্যবহার। ঠিক আছে। সো এইভাবে আমি যদি আরো একটু সামনে আসি, দেখেন এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। হ্যাভ টু এবং হ্যাজ টু মানে কাউকে কোনো কাজ করতে হবে, হ্যাড টু মানে করতে হয়েছিল। হ্যাজ কথায় বসে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, আদারওয়াইজ হ্যাভ বসে। যেমন দেখেন, আমি একসাথে দেখাচ্ছি, আমাকে আরেকটু টাইম দেন, চলে যায়েন না, একটু থাকেন, অনেক কিছু পাবেন আপনারা, এখনো একটু ওয়েট করেন। আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদের বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার অ্যাট নাইট, তাহলে মিতা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বসছে। দে এটা থার্ড পারসন প্লুরাল, এই জন্য হ্যাভ বসছে। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ। তো হ্যাভ টু এবং হ্যাজ টু অর্থ হচ্ছে কাউকে কিছু করতে হবে, আর হ্যাড টু মানে করতে হয়েছিল। জাস্ট এতটুকু মনে রাখেন, হ্যাড টু মানে হচ্ছে করতে হয়েছিল। সো এইভাবে এই সেন্টেন্সগুলো হয়ে থাকে। দেখেন, ল্যাঙ্গুয়েজ ডিটেলসে শিখতে হয়, আমি যাদেরকে শেখাই তারা যেন এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হতে পারে, আমি সেভাবেই শেখানোর চেষ্টা করি। এর আগের ক্লাসগুলো তো আপনারা দেখছেন আমার কিভাবে বোঝাই, আরো 5 জায়গায় যান আর আমার এই ক্লাসগুলো করে যান, কম্পেয়ার করে দেখবেন কি পান, বেটার কি ফ্যাসিলিটিস পান, বা আমার বোঝানোর ক্ষমতা কতটুকু। এখানে আরেকটা ভার্ব আছে উড লাইক টু, এটাও একটা সেমি মডেল অক্সিলারি ভার্বের ভিতর আসে। এই ভাবটা 1 মিনিট একটু দেখেন, এরপর আরেকটা দেখায়, আমি একসাথে সবগুলোকে কম্পেয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট একটু টাইম দেন। দেখেন, এখানে বলছে, আমরা জানি উড লাইক টু এবং ওয়ান্ট এর অর্থ হচ্ছে চাওয়া। ওয়ান্ট মানে কি? চাওয়া না? এই চাওয়া অর্থে অনেকগুলো ভার্বের ব্যবহার হয় জানেন। হোপ মানে চাওয়া, উইশ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া। জাস্ট লাইক মানে আমরা জানি পছন্দ করা, কিন্তু এই লাইকের মানেও চাওয়া হয়। আবার এই উড লাইক টু মানেও চাওয়া। এখানে বলছে যে ওয়ান্ট এবং উড লাইক টু দুটোর অর্থ চাওয়া হলেও ব্যবহারগতভাবে কিছু পার্থক্য আছে। অর্থাৎ উড লাইক টু অর্থ হলো ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, আর ওয়ান্টের অর্থ হলো ব্যক্তির নিজের ইচ্ছা দ্বারা কোনো কিছু চাওয়া, কিছু দিতে রাজি হলেও জোরপূর্বক নেওয়া। অর্থাৎ মনে করেন আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন ইউনিভার্সিটিতে, কলেজে, আপনার অফিসে, আপনার বসের সামনে। এখন একটা প্রেজেন্টেশন দিতে গেলে অনেকে এইভাবে কথা বলা শুরু করেন না, যে নাও আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট দিস সিলেক্টেড টপিক। এই ওয়ান্ট স্কিপ করবেন, এটা একটা ইনফর্মাল ওয়ার্ড। Instead of want, just you have to say, I'd like to say something on this certain topic. I'd like to say something. আমি সেখানে যেতে চাই। I'd like to go there. আমি বরিশাল যেতে চাই। I'd like to go to বরিশাল। মিমি গান গাইতে চায়। মিমি would like to sing a song dancing tonight. তারা হেঁটে হেঁটে গল্প করতে চায়। They would like to gossip walking. মানে would like to মানে হচ্ছে ভদ্রতার সহিত কোনো কিছু করতে চাওয়া। আপনি কি আমাকে সাহায্য করতে চান? উড ইউ লাইক টু হেল্প মি? কবির কি টাকা জমা দিতে চায় ব্যাংকে? উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক? WH ওয়ার্ডও অ্যাড করতে পারেন। হোয়াট উড ইউ লাইক টু ইট? আপনি কি খেতে চান, মানে এইটা একটু প্র্যাকটিস করে ফেলবেন, আর কিছু না। আই উড লাইক টু ইট ব্রেড। আপনি কখন রাতের খাবার খেতে চান? ওয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার? আই উড লাইক টু হ্যাভ মাই ডিনার অ্যাট 8 p.m. জাকির কোথায় পড়তে চায়? ওয়ার উড জাকির লাইক টু স্টাডি? সো এইভাবে উড লাইক টু, এটাও একটা মডাল ভার্ব, মনে রাখেন। আরেকটা ভার্ব হচ্ছে হ্যাড বেটার বা উড রাদার। এইটা একটু আমি দেখাই, আমি শেষ করছি। জাস্ট এইখানে একটু মনোযোগ দেন আপনারা প্রত্যেকেই। দেখেন এখানে বলছে, কারণ এগুলো একদিনে শেষ হয় না, বুঝছেন, বাট আপনারা একটু দেখে যান। হ্যাড বেটার এবং উড রাদার, আমরা যখন একে অন্যের মধ্যে কথাবার্তা বলি তখন একজন অন্যজনকে উপদেশ দিয়ে থাকি। যেমন, তুমি বরং এই কাজটি করো, তুমি বরং আজ থাকো, তার বরং আজ যাওয়া ভালো, তুমি আজ নাইবা গেলে। তো এই কথাগুলো যখন আপনি ইংলিশে বলবেন, এই দুটো ভার্বের ব্যবহার করা যায়, একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করতে পারেন, পার্থক্য নাই। তুমি বরং আজ থাকো, ইউ হ্যাড বেটার স্টে টুডে। সুমনের বরং লন্ডনে যাওয়া ভালো, সুমন হ্যাড বেটার গো টু লন্ডন। করিমের বরং কাজটি করা উচিত, করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। পূর্বার বরং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ভালো, পূর্বা হ্যাড বেটার গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি। সো এইভাবে প্রত্যেকটা মডেলের ব্যবহার হয়। আমি যদি এবার আপনাদের একটা ব্ল্যাঙ্ক পেজে দেখাই, আপনারা বুঝতে পারবেন। আমি একটু লিখে দেখাচ্ছি, আপনারা আমাকে একটু টাইম দেন, তাহলে
আপনারা সম্পূর্ণ পার্থক্যটা বুঝতে পারবেন। আপনাদের যদি এটা জানা থাকে, বিশ্বাস করেন একটা ভাষা শেখার জন্য এর থেকে বেশি কিছু আর লাগে না। আমরা শুধু নিজেরা ল্যাঙ্গুয়েজটাকে কঠিন করে ফেলি, বাট কঠিন না। আপনি যত দুর্বল হন, যত ইলিটারেট হন, আপনার ব্রেইনে কিছুই নেই, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে শেখাবো। আপনার বয়স 50 হোক, 60 হোক, ধারণ ক্ষমতা নেই, আপনি পারবেন। কারণ এটা সায়েন্স না বা ম্যাথ না, এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। ইউ ক্যান ডেভেলপ ইট বাই প্র্যাকটিসিং। ইউ হ্যাভ টু গো to the correct way, correct technique. You have to follow the correct strategy and practice, practice, and practice. You all know that practice makes a man perfect. Without practicing, without speaking, without generating idea in your own brain, how can you be able to expert and fluent in English within very short time? এটা কোনো রকেট সায়েন্স না যে আপনার আহামরি ব্রেন লাগবে। একজন অশিক্ষিত ইলিটারেট পার্সনও ইংলিশে কথা বলতে পারে, জাস্ট বাই প্র্যাকটিসিং, নাথিং এলস। দেখেন, ফার্স্ট দিন থেকে যেটা দেখাচ্ছিলাম সেটা নিয়ে কথা বলি। হি ড্রাইভস এ কার, মনে আছে? সে গাড়ি চালায়, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, DRIVING, ড্রাইভিং আ কার। কয়টা টেন্স হলো? 6টা। সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ, দেখি আমি পারি কিনা, ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। 7টা। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন আ কার। 9টা টেন্স লেখা শেষ। ভার্ব কয়টা? একটা। ভার্বটা কি? ড্রাইভ। ড্রাইভ মানে কি? চালানো। চালানো কথাটাকে আমি যদি টেন্স জানি কতভাবে বলতে পারবো? 12 ভাবে। কয়টা লিখছি? 9টা। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। হি হ্যাজ বিনের পরিবর্তে আমি যদি বলি হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 3 days, এর বাংলা অর্থ হচ্ছে 3 দিন ধরে গাড়ি চালাচ্ছিল। ধরে বোঝালে ফর বসে, থেকে বোঝালে সিন্স বসে। এগুলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর লং টাইম, সে অনেক দিন ধরে গাড়ি চালাতে থাকবে। তাহলে কয়টা টেন্স হলো? কয়টা সেন্টেন্স লিখলাম? আমার 12টা সেন্টেন্স। 12টা টেন্স কিন্তু আমার লেখা হয়ে গেছে অলরেডি। এইবার কি করব? আমি যদি বলি সে গাড়ি চালাতে চায়, সে গাড়ি চালাতে পারে, সে গাড়ি চালাতো, টেন্স দিয়ে আর বলতে পারবো না। এজন্যই তো মডেল শিখছি। হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি উড, এগুলো সবই আমার বইতে আছে। ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি হি মে ড্রাইভ আ কার, পসিবিলিটি অর্থে সে গাড়ি চালাতে পারে। হি মাইট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি মাইট ড্রাইভ আ কার। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি শুড ড্রাইভ আ কার। এরপর কি? হি মাস্ট ড্রাইভ আ কার, এই আমার মডেল শেষ। এরপর কি? হি নিডস টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো প্রয়োজন বা দরকার। হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস করে বা সাহস দেখায়। মাস্ট গেল, নিড গেল, ডেয়ার গেল। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ টু, ওয়াজ টু। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। আজকে আমরা যেগুলো শিখছি সেগুলো দেখাচ্ছি। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি ওয়াজ। এরপর হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি
হ্যাড টু ড্রাইভ আ কার, আমি একটু স্কিপ রাখছি, বি গোয়িং টু, যেমন হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে যাচ্ছে, ওটা একটা সেমি মডেলের ভিতর পড়ে। বাট ওটা যদি আমি এখন এক্সপ্লেইন করতে যাই অনেক ডিটেলস এক্সপ্লেইন হয়ে যাবে, ওইটার সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা পার্থক্য আছে। যাই হোক, হি হ্যাড, এবার উড লাইক টু হি উড লাইক টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে চায়। হি হ্যাড বেটার, অথবা আমি বলতে পারি উড রাদার ড্রাইভ আ কার, তার বরং গাড়ি চালানো ভালো। এইবার দেখি কয়টা হয়েছে আমাদের, হ্যাঁ, টোটাল কয়টা হয়েছে। এই যেটা আমি করলাম, আপনি যদি একটা সাবজেক্ট নিয়ে নতুন একটা ভার্ব নিয়ে কয়টা আগে দেখে নিই, 30টা সেন্টেন্স দেখছেন আমি করে ফেলছি। যদি আপনি এই 30টা সেন্টেন্স করতে পারেন, এই চ্যালেঞ্জ যদি আপনি নিতে পারেন, বিশ্বাস করেন এটাকেই প্র্যাকটিক্যাল কনভারসেশন, প্রেজেন্টেশন, এইগুলোতে অ্যাপ্লাই করে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। ইংরেজিতে কথা বলার জন্য এর বাইরে বাড়তি আর একটা সেন্সেরও প্রয়োজন হয় না। এটা জানা থাকলে হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। বিশ্বাস করেন, যদি কেউ এই চ্যালেঞ্জ নিতে পারেন, একটা পার্টিকুলার ভার্ব নিবেন, 30টা সেন্টেন্স করবেন এই একটা ভার্ব দিয়ে, 30টা স্ট্রাকচার কিসে হবে, টেন্স, মডাল এবং সেমি মডালে। আর কি করতে হয়, এই প্রত্যেকটা সেন্টেন্সকে আলাদা আলাদা ভাবে ড্রিল করতে হবে, ড্রিল, অর্থাৎ এটা নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ করতে পারলে আর কোথাও কোনো সমস্যা থাকবে না আবার। এইটাই ভাষা, স্পোকেন ইংলিশে, এর বাইরে আর কোনো কিছু নেই। আমি জানি না আপনারা সারা জীবন চেষ্টা করেও কি শিখে আসছেন, কোথায় শিখছেন, কি শেখেন, বাট যদি আপনি একটা কারেক্ট গাইডলাইনে আসেন, যদি অথেন্টিক বিষয়টা জানেন যে আমার কতটুকু দরকার, ঠিক কতটুকু জানলে আমি ইংলিশে কথা বলতে পারবো, তাহলে আমি মনে করি না যে এটা শিখতে খুব বেশি সময় লাগে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? এই যে যেটা দেখালাম, দেখছেন আপনারা কি দেখালাম, দেখছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, একটা বুঝতে পারছি। পার্টিকুলার ভার্ব দিয়ে কিন্তু আমি 30টা সেন্টেন্স তৈরি করে ফেলছি, পারছি আমি। তো এইটা যদি আপনি পারতে সক্ষম হন, একটাও ভুল করলে হবে না, 30টা আপনার তৈরি করতেই হবে, 30টার বেশি হবে। আমি তো বি গোয়িং টু লিখিনি। তো এইটা যদি করতে সক্ষম হন, কে আপনাকে আটকাবে বলেন? নতুন কোনো কিছু শিখতে পারলেন আজকে, কোনো কিছু বুঝলেন, জি স্যার। কি মনে হলো, সময়টা Yes, sir. সময়টা কাজে লাগলো, এই যে 1.5 ঘন্টা জি টাইম স্যার। আপনি আমাকে দিলেন, হ্যাঁ, মনে হয়? এবার দেখেন, এবার দেখেন, আরেকটু দেখেন, এই যে সেন্টেন্স গুলো আমি তৈরি করে দেখালাম, আমি কি বলছি, এগুলোকে ড্রিল করতে হবে, এগুলোকে নেগেটিভ ইন্টারোগেটিভ ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ করা শিখতে হবে। কেন করতে হবে জানেন? এইটা না করলে আপনি প্র্যাকটিক্যাল কনভারসেশন ফেস করতে পারবেন না। যেমন আমার পেইড কোর্সের যে মডেলের ক্লাস, এই দেখেন, সেখানে কিন্তু এই প্রত্যেকটা সেন্টেন্সকে ড্রিল করা, প্রত্যেকটা সেন্টেন্সকে ড্রিল করা, এই দেখেন, প্রত্যেকটা সেন্টেন্সকে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, বাট এটা আপনি যখন এখান থেকে করবেন তখন আপনি বুঝতে পারবেন। প্রত্যেকটা সেন্টেন্সকে ভেঙে 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 আবার ব্যবহার করাই দেখেন। ওয়ার ক্যান আই ফাইন্ড দ্য ট্যাক্সি, ওয়ার শুড উই গো নাও, ওয়ার কুড হি বি রাইট নাও, ওয়েন উইল ইউ রিটার্ন হোম, ওয়েন ক্যান উই মিট এগেইন। মানে ডাবল ইউএস ওয়ার্ড দিয়ে, মডেল দিয়ে, নতুন ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করা, প্রচুর পরিমাণে সেন্টেন্স এখানে ড্রিল করা। এইটা না করলে কি হবে, আপনি এই প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো ফেস করতে পারবেন না। যেমন দেখেন, এখানে দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে, মা এবং ছেলে, মাদার অ্যান্ড সান। এখন মা ছেলেকে বলছে যে তুমি আজ এত সকালে উঠলে কেন। দেখেন, এই যে বাক্যটা, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা যখন ইংলিশে কিছু লিখতে যাই বা বলতে যাই, বেসিক বা প্রাইমারি লেভেলে আমাদের ব্রেন আগে বাংলাটা চলে আসে। তো আমরা বাংলাটা ব্রেনে আসলে সেটাকে কনভার্ট করে ইংলিশে সাজিয়ে গুছিয়ে লেখার বা বলার চেষ্টা করি, আমরা পারি না অনেক সময় প্রপার প্র্যাকটিস না থাকলে। যেমন এই যে কথাটা, মা বলছে তুমি আজ এত সকালে উঠলে কেন, এটা কোন টেন্স? আপনারা কেউ বলতে পারবেন এই যে বাক্যটা বাংলায় লেখা আছে, এটা কোন টেন্সে লেখা আছে? ইজ দের এনিওয়ান হু ক্যান সে? Present perfect tense. আর কেউ বলতে পারবেন? আর কেউ? এটা কোন টেন্স? Present indefinite tense. প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট, এটা ফার্স্ট ইনডিফিনিট স্যার। পাস্ট ইনডিফিনিট। আর কেউ? তিনজন তিনটা বলছেন, আর কেউ? স্যার তো ওটা ফিউচার টেন্স মনে হয়, তো আজ আমার পরীক্ষা দিতে যেতে না, হবে। ওটা না, তো আমি প্রথমটার কথা বলছি। দেখেন, বোঝার চেষ্টা করেন, এবার আমি অ্যানালাইসিস করি। দেখেন, আজ তুমি এত সকালে উঠলে কেন,
প্রেজেন্ট ইনডিফিনিট এটা হবে না। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি জানেন? কোন একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, আজ না। যদি প্রতিদিন থাকে তাহলে হয়। যেমন আমি যদি বলি তুমি প্রতিদিন এত সকালে ওঠো কেন, বলেন তো বাংলাটা কি বললাম? প্রতিদিন এত সকালে ওঠো কেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এবার একজন বলছেন প্রেজেন্ট পারফেক্ট, এইটা একটা সেন্সে ঠিক আছে। যেমন একটা ছেলে ঘুম থেকে উঠছে, ওঠার সাথে সাথে মা গিয়ে বলছে তুমি এত সকালে উঠলে কেন। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যেটা রিসেন্ট টাস্ক কমপ্লিট হয়েছে, একটা কাজ হয়ে গেছে, খুব বেশিক্ষণ আগে হয়নি। ছেলেটা সকালে ঘুম থেকে উঠছে, মা গিয়ে বলছে এত সকালে উঠেছো কেন। দেখেন, যদি বাংলাটা এইরকম থাকতো, তুমি এত সকালে উঠেছো কেন, উঠলে না বলে উঠেছো কেন, হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি টুডে, এটা প্রেজেন্ট পারফেক্ট। বা এই যে বাংলাটা দেখছেন, এটা এক সেন্স থেকে প্রেজেন্ট পারফেক্টেরই। কিন্তু এইখানে যে বাংলাটা লেখা আছে, মানে আমি যেটা বলছি, যদি উঠলে না বলে উঠেছো থাকতো, তাহলে আমি প্রেজেন্ট পারফেক্টই বসাতাম নিশ্চিতভাবে। বাট এখানে উঠলে কেন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্স। এখন পাস্ট ইনডিফিনিট কেন? দেখেন, অতীতের কোনো কাজ যদি রিসেন্ট পাস্টেও হয়ে থাকে, সেখানে যদি কোনো টাইমের মেনশন করা থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমি যদি বলি সে মারা গিয়েছে, হি হ্যাজ ডাইড। আমি যদি বলি সে আজ সকাল 9টায় মারা গিয়েছে, হি ডাইড অ্যাট 9 AM ইন দ্য মর্নিং টুডে, তখন ওই কাজটাও সে, মারাটা গিয়েছে, সে বেশিক্ষণ আগে মারা যায়নি। বাংলাতে আমি গিয়েছে বলছি, কিন্তু সেখানে যদি ওইরকম টাইমের মেনশন করি, সকাল 9টায় মারা গিয়েছে, তখন ওইটা আর প্রেজেন্ট পারফেক্টে না লিখে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন। ওইখানে যদি আপনি সালের মেনশন করেন, আমি 2012 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন 2012, তখন আর হ্যাভ কমপ্লিটেড বলা যায় না, পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হয়। এই যে এত সকালে, এই যে একটা টাইমের মেনশন করা আছে, মানে এখানে যে বাংলাটা, এই বাংলাটা যেভাবে দেওয়া আছে এইটা অনুযায়ী যদি করি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটার ইংলিশ এরকম, পাস্ট ইনডিফিনিট কোশ্চেন করতে গেলে ডিড এর ব্যবহার করতে হয়। দেখেন, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াই, এরপর অক্সিলারি ভার্ব ডিড, এরপর সাবজেক্ট, এরপর মেইন ভার্ব হোয়াই ডিড ইউ গেট আপ, ডিড বসালে মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে, হোয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে, বা আর্লি ইন দ্য মর্নিং টুডে, সো এতটুকু লিখলেই এনাফ, হোয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে। এটা বাংলাটা এখানে যেমন দেওয়া আছে সেই অনুযায়ী যদি করি, এটার ইংলিশ এরকম পাস্ট ইনডিফিনিট টেন্সে। বাট এটা আমার জায়গা থেকে যদি আমি ভাবি, বা এই যে সিচুয়েশনটা যদি আমি দেখি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতরে যায়, বা সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি টুডে, এরকম বলা যায়। কিন্তু এইখানে যে বাংলাটা লেখা আছে, এইটা অনুযায়ী এই বাক্যটার ইংলিশ এরকম, হোয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে। কেউ কি আমার কথা বুঝতে পারছেন? আমি কি অ্যানালাইসিস করতে পারলাম? এটা প্রেজেন্ট ইনডিফিনিট কোনোভাবে হবে না, বুঝতে পারছেন? তাহলে দেখেন, একটা বাক্যকে যদি আপনি এইভাবে অ্যানালাইসিস করেন, এইভাবে একটু সময় দেন ল্যাঙ্গুয়েজটার প্রতি, আপনি কি এটা আর ভুলবেন? ভুলবেন না। ভাষাটা এইভাবে শিখতে হয়। মা বলছে আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে, তাহলে এইটা কোন টেন্স বা কিভাবে হবে? আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে, এটা কি হবে বলতে পারবেন? আজ আমার পরীক্ষা Future দিতে tense. যেতে হবে। Future indefinite. That's future indefinite. ফিউচার ইনডিফিনিট। কিন্তু দেখছেন? তাহলে দেখেন, এই যে জিনিসটা আপনারা বলে দিলেন ফিউচার ইনডিফিনিট, তাই না? তাহলে আমি আজকে কি পড়ালাম আপনাদের? আজকে কি পড়ালাম বলতে পারেন? আজকে আমি পড়াইছি মডাল এবং সেমি মডাল ভার্ব। আমি পড়াইছি যে মডাল ভার্ব সেমি মডাল ভার্ব কেন শিখবো আমরা, কেন, ওয়াই। টেন্স দিয়ে সব কথা বলতে পারি না বলেই মডাল আর সেমি মডাল শিখতে হয়। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স কি এটা হবে? টেন্স দিয়ে কি সব প্রকাশ করা যায়? এটা হচ্ছে সেমি মডাল, হ্যাভ টু এর ব্যবহার করতে হয়। আমি যদি বলি আই উইল গো, আমি যাব, এটা তো আমাকে যেতে হবে লেখা, যাব না তো, যেতে হবে। তাহলে আই হ্যাভ টু, এটা টেন্স না, এটা সেমি মডেলের একটা সেন্টেন্স, আলাদা ক্যাটাগরির একটা সেন্স এটা ক্রিয়েট করে। আই হ্যাভ টু, আই হ্যাভ টু, আই হ্যাভ টু গো টু, আই হ্যাভ টু গো টু টেক। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে গিভের ব্যবহার হয় না, টেকের ব্যবহার হয়, কারণ আমার পরীক্ষাটা নেওয়া হয়। আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম টুডে।
এরকম হবে, ঠিক আছে, নট উইল। এইখানে উইল হবে যে তুমি কখন যাবে, তুমি কখন যাবে, এখানে উইল হবে যে ওয়েন উইল, আগে WH ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। যদি বলা থাকতো তোমাকে কখন যেতে হবে, তখন এটা লিখলে হতো না, তখন কি লিখতে হতো জানেন, হোয়েন, ওয়েন ডু ইউ হ্যাভ টু গো। বলেন তো আমি কি বললাম, যদি বাংলাটা এরকম থাকতো তোমাকে কখন যেতে হবে, হ্যাভ ইউ টু গো না, ওখানে আলাদা একটা অক্সিলারি ভার্ব লাগে, ওটা তো আমি দেখাইনি। মানে এই যে হ্যাভ টু এর নেগেটিভ, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, এটা যদি বলেন আমাকে যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো লিখতে হয়, হ্যাভ নট টু গো লিখতে হয় না, ওইটা অ্যাপ্রোপ্রিয়েট না, ওইটা পারফেক্ট না। আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো, নট আই হ্যাড নট টু গো, এখানে অনেক ফাংশন আছে। সো আমি যদি এরকম বাংলাটা থাকতো যে তোমাকে কখন যেতে হবে, ওয়েন ডু ইউ হ্যাভ টু গো লিখতে হতো। এখানে বলছে তুমি কখন যাবে, এটা ফিউচার ইনডিফিনিট, যে ওয়েন উইল ইউ গো। বলছে ছেলে বলছে নট আই, তাহলে সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে, এই যে অ্যাট 9 AM তুমি কি রান্না করেছো, তাহলে করেছো, গিয়েছো, থেকেছো, খেয়েছো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে, হোয়াট হ্যাভ ইউ কুকড, হ্যাভ ইউ প্লাস V3। দেখেন টেন্স মানে যেটা দেওয়া আছে শুধু সেইটা ট্রান্সফর্ম করলাম, এইটা না, আপনি অন্যান্য টেন্সের সাথে মিলান, পারেন অন্যান্য টেন্সের সাথে কম্পেয়ার করতে একটা সেন্টেন্সকে। আমি যদি বলি তুমি কি রান্না করো, বলতে পারেন ইংরেজি কি, হোয়াট ডু ইউ কুক। তুমি কি রান্না করবে, হোয়াট উইল ইউ কুক। তুমি কি রান্না করেছিলে, হোয়াট ডিড ইউ কুক। তুমি কি রান্না করতেছো, হোয়াট আর ইউ কুকিং। কি রান্না করতেছিলে, হোয়াট ওয়ার ইউ কুকিং। তুমি কি রান্না করতে থাকবে, হোয়াট উইল ইউ বি কুকিং। তুমি কি রান্না করেছো, হোয়াট হ্যাভ ইউ কুকড। সো এইভাবে টেন্সকে ট্রান্সফর্ম করতে হয়। আমি কিছুই রান্না করিনি, আই হ্যাভ নট কুকড এনিথিং, আর আই ডিডেন্ট কুক এনিথিং, ইউ ক্যান অলসো সে দ্যাট। আমি রান্না করি না, আই ডোন্ট কুক, আমি রান্না করব না, আই ওন্ট কুক, ওন্ট মানে কি, উইল নট। আমি রান্না করতেছি না, আই এম নট কুকিং। আমি রান্না করতেছিলাম না, আই ওয়াজ নট কুকিং। আমি রান্না করতে থাকবো না, আই ওন্ট বি কুকিং, উইল নট বি কুকিং। তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট, হোয়াট উইল ইউ ইট। ছেলে বলছে তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেইটা করো। এখানে দুটো ক্লজ, একটা হচ্ছে তৈরি করতে পারা, আর একটা হচ্ছে সেইটা করা। দুটো ক্লজ মানে কি জানেন, দুটো আলাদা সাবজেক্ট এবং ভার্ব। হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার ফাস্ট অর কুইকলি, প্লিজ ডু ইট ফর মি, প্লিজ ডু ইট ফর মি। মা বলছে পরোটা খাবে কি, উইল ইউ ইট ব্রেড। ছেলে বলছে ও এখানে একটা সেন্টেন্স বাকি থেকে গেছে, ছেলে বলছে না ওটা খাবো না, আই ওন্ট টেক ইট। মা বলছে দইও রয়েছে, দই ইংরেজি কি জানেন, কার্ড অর ইয়োগার্ট, ইয়োগার্ট ইজ অলসো রেডি। ছেলে বলছে না মা কোনো তরকারি রান্না করো, নো মাদার প্লিজ কুক সাম কারি। মা বলছে কি তরকারি তুমি বলো, হোয়াট কাইন্ডস অফ কারি উইল আই কুক প্লিজ টেল মি। ছেলে বলছে পালং শাক আর আলুর তরকারি। পালং শাক ইংরেজি কি, স্পিনাচ উইথ পটেটো কারি। ঠিক আছে আর কিছু, ওকে, আর কিছু ইংরেজি কি, এনিথিং এলস। বলছে কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি। মডেলের ব্যবহার, এটা কোনো টেন্সের ব্যবহার না, ক্যানের ব্যবহার। ক্যান আই হ্যাভ সাম সুইট ডিশ টু, ক্যান আই হ্যাভ সাম, এখানে হবে সুইট ডিশ টু, লিখতে গেলে সময় চলে যাবে। মা বলছে তুমি কি গাজরের হালুয়া খাবে, উইল ইউ টেক ক্যারট ডেজার্ট। আর হালুয়া, হালুয়া ইংরেজি হালুয়া বলতে পারেন, হ্যাঁ। মানে সব ইংলিশ বাংলা শব্দের যে ইংলিশ আছে এরকম না। যেমন ওই যে একটা ইয়ে দেখছিলাম, আমাদের এই উপমহাদেশ সাবকন্টিনেন্টে যত ফ্রুটস বা ফল পাওয়া যায়, আমার ব্রিটেনে কি এত ফল পাওয়া যায়। ব্রিটেনে আহ, হয়তো সুইজারল্যান্ড বা অন্যান্য দেশগুলোতে, ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক বেশি আপেল থাকতে পারে, কিন্তু এই দেশের যত ফল আছে, ওই ইংরেজরা, ব্রিটিশরা এসে সব ফলের নামের সাথে আপেল যুক্ত করে দিছে। যেমন এই যে জামরুল, এটা বলে রোজ আপেল, হ্যাঁ। এই যে চালতা, এটাকে বলে এলিফ্যান্ট আপেল। এই যে কটবেল, এটাকে বলে উড আপেল। মানে তারা তো কোনো ফলের নাম জানে না আমাদের সাবকন্টিনেন্টের। তো প্রত্যেকটা ওই চেহারা দেখে সাথে আপেল লাগাই দিছে। তালের শ্বাস, তালের যে শ্বাস হয় না, এটাকে বলে আইস আপেল, আইস আপেল। বুঝতে পারছেন, প্রতিটা ফলের নাম তো। এই যে ডেজার্ট মানে পায়েস, ডেজার্ট মানে হালুয়া, যেটাই বলি আমি ডিজার্ট, হ্যাঁ। এখানে আবার পার্থক্য আছে উচ্চারণে, ডেজার্ট মানে মরুভূমি, আর ডিজার্ট এটার মানে হচ্ছে পায়েস। তো যাই হোক, তো হালুয়া ইংরেজি হালুয়া বলতে পারেন, সমস্যা কি। ভোকাবুলারি বলতে ফাদার মানে বাবা, ওইটাকে যদি আপনি বাংলাতে বাবাও বলেন, এই ভোকাবুলারিতে ভুল হয় না। মানে ইংলিশে যদি বাবাও বলেন, এটা ভুল হয় না। ভুল হয় কোথায় জানেন, যখন আপনি ভার্বের ভোকাবুলারি জানবেন না। সবসময় মনে রাখবেন আমাকে ভার্ব রিলেটেড ভোকাবুলারি বেশি শিখতে হবে, বেশি পড়তে হবে, বেশি জানতে হবে। আমি কি বললাম, আমার কথা কি কেউ বুঝতে পারছেন। এই সব বাংলা ওয়ার্ডের যে ইংলিশ ওয়ার্ড আছে এরকম কিন্তু না।
বোঝেননি? হ্যাঁ, এই আপেল লাগাই দিছে না সব ফলের নামের আগে ইংরেজরা, দিছে কিনা বলেন? সব সব ফলের সাথে আপেল লাগাই দিছে, কারণ তাদের ওইখানে ওই আপেল ছাড়া তো কিছু নাই, বাট আমাদের এখানে সবই আছে। হ্যাঁ, আমার এক টিচার বলছিল যে আমাদের তিনি বিশ্বের 12টা ইউনিভার্সিটির প্রফেসরই করছে, 3টা দেশের নাগরিক, সৌদি আরব, বাংলাদেশ আর কানাডা। তিনি বলছে আমি মনে করি এই সাবকন্টিনেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমরা বেহেশতের সব থেকে কাছে আছি। আমাদের যে ফলমূল, যে খাদ্য শস্য যা পাওয়া যায় পৃথিবীর অন্য কোথাও তা পাওয়া যায় না। এই জন্য আমাদের এখানে জনসংখ্যা, লোকবল বেশি, আবহাওয়া, ওয়েদার এতটা সুইটেবল, যেটা অন্য কোথাও নাই। এটাই তো সত্য, আমরাই বেহেশতের কাছে আছি। সেই স্যার বলতো, ডক্টর আনোয়ার ইজওয়াদার, পৃথিবীর 12টা ইউনিভার্সিটিতে প্রফেসর করছে, তিনি একজন ম্যাথমেটিশিয়ান, গণিতবিদ, 3টা দেশের সিটিজেন এখন। আমার কথা বুঝতে পারছেন তো? বিষয়টা হচ্ছে এই, সব সব বাংলা ওয়ার্ডের ইংলিশ আছে এরকম না, আপনি আপনার মতো করে বলবেন, একদমই যে পুরোপুরি ট্রান্সলেট করতে হবে এটাও না। যাই হোক, ছেলে বলছে না এটা করতে অনেক দেরি হয়ে যাবে, ইট উইল টেক টু লং। আমার মনে হয় পায়েস আরো তাড়াতাড়ি হবে, আই থিঙ্ক ডিজার্ট উইল বি রেডি সুন। মা বলছে কিন্তু দুধ কম রয়েছে, বাট দেয়ার ইজ লিটল মিল্ক। ছেলে বলছে ঠিক আছে তাহলে দই চিনি দিয়ে খাবো, ওকে আই উইল টেক ইয়োগার্ট উইথ সুগার। আমি এটা আরো সুন্দরভাবে আপনাদের বোঝাতে পারতাম, বাট প্রায় 12টা বাজতে যাচ্ছে, রমজান মাস, আপনারা সেহরি করবেন, আমাদের উঠতে হবে তো। এগুলো দেখেন, এই যে আমি আগের কোন ক্লাসে পড়িয়েছিলাম, অনেক ডিটেলসে পড়িয়েছিলাম। মা বলছে দেখো দেরি হয়ে যাচ্ছে, ইটস গেটিং লেট, আগে গোসল করে নাও, কি হবে, প্লিজ টেক ইউর বাথ ফার্স্টলি। এই যে বাংলা দেখার সাথে সাথে যে কোনো কিছু আমি ইংলিশে ট্রান্সলেট করতেছি, আমার মুখের উপর আছে, এটা আপনাকে নিতে হবে। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ ইনস্ট্যান্টলি অ্যাকর্ডিং টু ইউর কারেক্ট টাইম, কারেক্ট ফর্মস অফ ভার্ব। ছেলে বলছে আমাকে জুতো পলিশ করতে হবে, তাহলে হবে ফার্স্টলি আই হ্যাভ টু পলিশ মাই শুজ। মা বলছে তুমি গতকাল করনি, ইংরেজি কি, ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে, তুমি করেছিলে, ইউ ডিড ইট, তুমি করনি, ইউ ডু নট ইট বা ডিড নট ইট হয় না কিন্তু, অনেকে এইভাবে বসায় ইউ ডিড নট ইট, কিন্তু এটা হবে ইউ ডিডেন্ট ডু ইট। কেন? একটা ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারের ডিড, আর মেইন যে ভার্ব করা সেটা বেস ফর্মে চলে আসে। তাহলে তুমি কি করেছিলে, ডিড ইউ ডু ইট, তুমি করনি, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে। দেখছেন, ছেলে বলছে না মনে ছিল না, আই ফরগট ইট অর আই ডিডেন্ট রিমেম্বার, আজ আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, তাহলে এটা ওই সেমি মডেল, টুডে আই হ্যাভ টু গো টু মাই ইউনিভার্সিটি। মা বলছে পালিশ করতে করতে শুধু শুধু সময় নষ্ট করবে, ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং। বলছে আমাকে অনেক বন্ধুর সাথে দেখা করতে হবে, নো মাদার, টুডে আই হ্যাভ টু মিট উইথ মেনি ফ্রেন্ডস। মা বলছে ঠিক আছে তাড়াতাড়ি করো, আমি রান্নাঘরে যাচ্ছি, ওকে হারি আপ, আই এম গোয়িং টু দ্য কিচেন। আমি রান্নাঘরে যাই, আই গো টু দ্য কিচেন, গিয়েছিলাম, ওয়েন্ট, যাবো, আই উইল গো, আমি যাচ্ছি, আই এম গোয়িং। ছেলে বলছে মা আমার গোসল হয়ে গেছে, খাবার দিয়ে যাও, আই হ্যাভ কমপ্লিটেড মাই বাথ, প্লিজ সার্ভ মি ফুড। মা বলছে আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড, ওকে আমার ভালো মা আমি যাচ্ছি। যাই হোক, এই যে কনভারসেশনটা দেখছেন না, এগুলো কিন্তু খুবই ইনফর্মাল কনভারসেশন, খুবই প্র্যাকটিক্যাল কনভারসেশন, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে ইউজ করে থাকি, যেগুলো থেকে ভোকাবুলারি ডেভেলপমেন্ট সম্ভব। মানে এই যে কনভারসেশনগুলো আপনারা দেখছেন, এগুলো কোনো ফর্মাল কনভারসেশন না। আবার বলছি ফর্মাল কোনগুলো বোঝেন? ফর্মাল ওই যে আমাদের বইগুলোতে থাকে না, ইন্টারমিডিয়েট বা এসএসসি 9-10 বইতে থাকে না যে সাপোজ ইউ আর রহিম, ইউর ফ্রেন্ড করিম, নাও রাইট আ ডায়লগ অ্যাবাউট ট্রি প্লান্টেশন, হ্যালো রহিম হাউ আর ইউ, হ্যালো করিম আই এম ফাইন অ্যান্ড ইউ, আই এম অলসো ফাইন, ডু ইউ নো, কি যেন বলে, যে পিপল আর কাটিং ডাউন ট্রিজ নাও এ ডেজ, ইয়েস উই নো, উই হ্যাভ টু মেক কনসিয়াস পিপল দ্যাট so that they don't cut tree more and more, we have to plant tree more and more because tree gives us oxygen, fruits, shade and shelter। এরকম বিভিন্ন কনভারসেশন থাকে না, মানে এগুলোকে ফর্মাল কনভারসেশন বলে, ব্যাড হ্যাবিট অফ স্মোকিং, অ্যাবাউট ইউর ইনসুইং এক্সাম। কিন্তু আমার এগুলো কিন্তু সেটা না, আমার এগুলো ইনফর্মাল কনভারসেশন। আমার এই কনভারসেশন গুলো একটা ইন্ডিয়ান একটা বই থেকে নেওয়া, আমার মনে নাই বইটার নাম, স্পোকেন ইংলিশের বই ছিল, ওইখানে যে ভাষাগুলো দেওয়া ঠিক সেগুলো আমার এই কনভারসেশন গুলো, তো পরে আমি নিজের মতো করে একটু ইয়ে করে দিয়েছি। বাট এই কনভারসেশন গুলো যদি আপনারা পড়তে পারেন, আহ, বিশ্বাস করেন এটা আপনাদের ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো হয়। এটা তো আপনি একটা দেখছেন, অ্যাটলিস্ট 10টা কনভারসেশন 10 দিন রেগুলারিটি মেনটেন করে অ্যানালাইসিস করে আপনি প্র্যাকটিস করেন, এই যেভাবে আমি করালাম, এভাবে না, আরো একটু টাইম নিয়ে করতে হবে। আপনি কখন ইংরেজিতে কথা বলতে পারছেন, কখন প্রত্যেকটা টেন্স ক্লিয়ার হয়ে গেছে, আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না। আপনার অজান্তে আপনি পেরে যাচ্ছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা। ভাষা শিখবেন আনন্দের সাথে, প্লেজারের সাথে, কঠিন কেন হবে, কষ্ট কেন মনে হবে, ভেবে দেখেন।
কঠিন না, অনেক সহজ। তো যাই হোক, আমি আবারও বলছি, যারা পেইড কোর্সে ভর্তি হবেন এই সুযোগ মিস হয়ে গেলে অনেক কিছু হারাবেন, এতটুকু বলতে পারি। 7 তারিখ থেকেই ক্লাস শুরু হবে। যদি কেউ মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, বিশ্বাস থেকে ভরসা থেকে আসতে পারেন। সিট আর খুব বেশি নাই, অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছেন আপনারা। আগামী 7 তারিখ থেকেই ক্লাস শুরু, একদম শুরু থেকেই করতে পারবেন আপনারা। আগামীকাল বা পরশু দিনের ভিতরে ভর্তি কনফার্ম করবেন। আজকে 3 তারিখ, 4-5 তারিখের ভিতরে যদি ভর্তি কনফার্ম করতে পারেন, একদম শুরু থেকে ধারাবাহিকভাবে পেইড কোর্সে ক্লাস করতে পারবেন। এভাবেই গুগল মিটের মাধ্যমে ক্লাস নিব। পেইড কোর্স আরো ওয়েল ডেকোরেটেড ওয়েতে আপনারা করতে পারবেন। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ জাস্ট এই নতুন যে ব্যাচটা এই রাত 10টাতেই থাকবে। ক্লাস টাইম রাত 10টা থেকে 11টা। 2,000 টাকা কোর্স ফি। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আপনি একদম সবকিছুরই অ্যাক্সেস পেয়ে যাবেন। যদি একসাথে না দিতে পারেন, আপনি 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। বাকি 1,000 টাকা 1 মাসের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফুল কোর্সটা আপনি কমপ্লিটলি করে নিতে পারবেন। এই 2,000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। আলাদা কোনো টাকা দিতে হবে না। আপনি টাকা দিলেন, কোর্স করলেন, ভর্তি হলেন, ক্লাস করতে পারলেন না অসুস্থতা বা অন্য যে কোনো কারণে, পরবর্তী যে কোনো নতুন ব্যাচে আপনি সুযোগ পাবেন। আলাদা কোনো পেমেন্ট আপনাকে তার জন্য করতে হবে না। আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হন, যদি এই 2,000 টাকা কমপ্লিট থাকে, আপনি আজীবন আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবের অ্যাক্সেস পাবেন। প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ড থাকবে, সেটা আপনার কাছে থাকবে। আপনি যতদিন ইচ্ছা প্র্যাকটিস করতে পারবেন। যে কেউ করতে পারবেন, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট। এই প্রত্যেকটা ক্লাস শেষে যেটা বললাম, রেকর্ড পিডিএফ তো থাকবে। আমার লেখা বইটা যদি কেউ অর্ডার করতে চান, তারা সেটা নিতে পারেন। আপনি পেইড কোর্স করেন বা ফ্রি কোর্স করেন, এই যা যা পড়ালাম না আজকে, এই সবই বইতে আছে। আর টোটাল 70টা ক্লাস এই পেইড কোর্সে, হিউজ ক্লাস। কোনো টিচার বাংলাদেশে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এত ক্লাস আপনাকে দিবে না 2,000 টাকার একটা কোর্সে। আর এই এই আমি যেভাবে ক্লাস নেই, যা পড়াই, যা বোঝাই, এটা টাকা দিয়ে পরিমাপ করা যায়? আপনি যদি আমাকে ভিতর থেকে অনুভব করতে পারেন বা পজিটিভ মাইন্ডে নিতে পারেন, ইমাজিন করে দেখবেন। পেইড কোর্স আপনার আসতে হবে না, এই ফ্রি ক্লাসগুলোই করে যান। আপনি অনুভব করে দেখবেন, আমি যে যে লেকচারটা আপনার সামনে আমি ডেলিভার দিচ্ছি, এটা কয় টাকা দিয়ে কিনবেন আপনি? আমার মন থেকে যদি বের না হয়, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যদি আমাকে এটা দেওয়ার ক্ষমতা আপনাকে না দেন, আমি আপনাকে দিতে পারবো? আপনি নিতে পারবেন? এটা টাকা দিয়ে কেনা কোনো অ্যাসেট, সম্পদ? এটা খাওয়ার জিনিস যে খেলাম, হজম হয়ে গেল, পোশাক পরলাম, কয়দিন পর ছিঁড়ে গেল, একটা বিদ্যা, একটা জ্ঞান, একটা নলেজ আমি দিচ্ছি, মানে আপনি নিচ্ছেন। যদি নিয়ে রাখতে পারেন, সারা জীবন আপনার অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। আপনি আপনার নেক্সট জেনারেশনকে শেখাতে পারবেন। তো টোটাল 70টা ক্লাস। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, 10টা ক্লাস থাকবে রাইটিং এর উপর। এভাবে 50টা ক্লাস শেষ হবে। 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, অর্থাৎ ওরাল ডেভেলপমেন্টের জন্য আপনাকে দিয়ে এই ক্লাসে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন, সার্টেন টপিকের উপর স্পিকিং করানো, প্রেজেন্টেশন দেওয়া, এটা করাবো। এটা আপনারা আসলে বুঝতে পারবেন সবকিছু একদম ধারাবাহিকভাবে। প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের কানেকশন বুঝতে পারবেন, প্রত্যেকটা টপিকের কানেকশন বুঝতে পারবেন, ধারাবাহিকভাবে ডেভেলপ করতে পারবেন। 2,000 টাকা কোর্স ফি। আবারও বলছি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, যারা পারবেন না, যদি খুব সমস্যা থাকে, 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। এই দুইটা নাম্বার, 01997356957, 09386899196। আর আগামীকালও রাত 10টায় ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিব প্যাসিভ ভয়েসের উপর, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে প্যাসিভ করছেন, বাট প্যাসিভ প্র্যাকটিক্যালি কেউ করেননি, যেটা বাই ছাড়া প্যাসিভের ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন। তো জয়েন করবেন সবাই। আর যারা ভর্তি হতে চান, এই নাম্বারে সেন্ড মানি করে আজকে রাতেও ভর্তি হতে পারেন, অথবা আগামীকাল বা পরশু দিনের ভিতরে যদি ভর্তিটা কনফার্ম হন, আপনি শুরু থেকে ক্লাস করতে পারবেন। যদি মনে করেন, আবারও বলছি, যে আমি ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শিখতে চাই, আমার স্ব স্ব সেক্টরে আমি কাজে লাগাতে চাই, আপনি যেই হন না কেন, আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, কোনো শাই ফিল করবেন না, লজ্জা পাবেন না। আপনি আসবেন, আপনি আপনার মতো করে শিখবেন। আপনি অনলাইনে ক্লাস করছেন, জাস্ট ক্লাস টাইমটাতে আপনি লাইভে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। ইন কেস ক্লাস যদি মিস হয়, আপনি ধারাবাহিকভাবে রেকর্ড ক্লাসগুলো পাবেন, কোনো সমস্যা নেই। আদার্স প্রত্যেকটা বিষয় আমি ওয়ান টু ওয়ান কেয়ার করে পড়াই, দেখাই, সবকিছুই পাবেন। যারা ভর্তি হবেন, এই নাম্বারে সেন্ড মানি করে, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, একটা স্ক্রিনশট দিলে বা লাস্ট ডিজিটটা জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। এখনো পর্যন্ত যারা ভর্তি হয়েছেন, আপনাদেরকে আমি এন্ট্রি করে নিয়েছি, নতুন গ্রুপ পেয়ে যাবেন। আর হচ্ছে প্রত্যেকের একটা আইডি কার্ড থাকবে, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, এরকম একটা একদম ফর্মাল প্রসেসে আপনাকে একটা আইডি কার্ড দিব। অর্থাৎ ইন কেস যদি হোয়াটসঅ্যাপটা আপনার ডিলিট হয়ে যায় বা ফোনটা চুরি হয়ে যায়, কোনো ধরনের সমস্যা হয়, যেহেতু অনলাইন ক্লাস করছেন, এইটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। এটা আমাকে দেখালে আমি
যে কোনো নতুন ব্যাচে আপনাকে অ্যাড করে নিতে পারবো। সো এইভাবে প্রত্যেকটা ক্লাস আপনারা করতে পারবেন, রেকর্ড ক্লাস পাবেন, পিডিএফ ফাইল পাবেন। আর আমার লেখা বইটা যদি কেউ মনে করেন হার্ড কপি একটা বই নিব, এটার প্রাইস অনেক বেশি আপনার মনে হতে পারে, বাট এটা অনেক বড় একটা বই এবং এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি সবকিছু এটার ভিতর আছে। এটা এই আজকে যা যা পড়ালাম মডেল ভার্ব, এই মডেল ভার্বের সবকিছু এই বইটাতে আছে। এটার প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা, টোটাল 620 টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন। আমার ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা আমার মোবাইল নাম্বারে নাম ঠিকানা নাম্বার দিতে পারেন। এই দেখেন, এই যে আজকে যে মডেল পড়ালাম না, এই বইটাতে চ্যাপ্টার 15 থেকে এই যে 24 পর্যন্ত সব দেখেন মডেলের ক্লাস। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ইউজ টু, অ্যাম টু, ইজ টু, আর টু, সাপোজ টু, হ্যাড টু। দেখছেন 15 থেকে 25 সব মডেলের ক্লাস। মানে আমি যা পড়াচ্ছি যা দেখাচ্ছি সব আমার এই বইটাতে তুলে ধরা আছে। তো এই হচ্ছে বিষয়। বই নিলে নিবেন, সেটা পরের কথা, নিলে নিতে পারেন, না নিলে না নিলেন। বাট আপনি যদি কোর্সটা করেন আপনি ল্যাঙ্গুয়েজটার একটা ভালো ডেভেলপমেন্ট পাবেন। কোর্স শেষে একটা সার্টিফিকেট আপনাকে আমি প্রদান করব। এতটুকু বলতে পারি আপনি ব্যর্থ হবেন না। আমি এই পর্যন্ত 79টা ব্যাচ পরিচালনা করে আসতেছি। এটা নতুন যে ব্যাচ 7 তারিখ থেকে 80তম ব্যাচ, এইটাতেই জয়েন করেন। ঈদের সময় ঈদের ছুটি থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 3 দিন 4 দিন আমি আপনাকে ছুটি দিব। বাট যদি আপনারা ভর্তি হয়ে যান, প্র্যাকটিসের ভিতর থাকতে পারবেন, আমার সাথে থাকতে পারবেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত ডেভেলপ করতে পারবেন। আমি আপনাকে হোম টাস্ক গুলো দিব, প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস গুলো দিব, লাইভ ক্লাস নিব। ঈদের আগেই অনেকগুলো ক্লাস আপনি পাবেন, যেটা থেকে ডেভেলপমেন্ট শেখার ইচ্ছা থাকলে আপনি আজ থেকেই শুরু করেন। এই যে আজকে যে ক্লাসটা নিলাম, এটা কয় টাকা দিয়ে কিনবেন আপনি ভেবে দেখেন। সো শেখার ইচ্ছাটা আপনাকে রাখতে হবে। ফ্রি কোর্সে কেউ গুরুত্ব দিতে চায় না, বলে ওই ওই লোকটা তো ক্লাস নেয়, তো প্রতিদিন নেয়, একটু দেখে আসি কিসের ক্লাস। হ্যাঁ, আবার একটু যাই ভাত খেয়ে আসি। আমি আপনাকে এখানে চিনি, আপনি আমাকে চেনেন না। তো এইভাবে কখনো ফ্রুটফুল হয় না, ঠিক আছে? কেউ গুরুত্ব দেয় না। পেইড কোর্স হলে একটা ফর্মাল প্রসেসের ভিতর থাকে, ও আমাকে টাকা দিছে, তাহলে আমার একটা রেসপন্সিবিলিটি থাকে, আমাকে পড়াতে হবে। আপনি টাকা দিচ্ছেন, আপনার একটা গুরুত্ব থাকে যে আমার এখান থেকে শিখে নিতে হবে। সো এটাই হচ্ছে বিষয়, একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে আপনি ডেভেলপ করতে পারবেন। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।